সবাইকে 10 মিনিট স্কুলের ইউনিভার্সিটি ম্যাথ অ্যাডমিশন প্রোগ্রামের ভিডিওতে স্বাগতম। তোমাদের সাথে এই অ্যাডমিশন প্রোগ্রামের ভিডিওতে আমি আছি মিমনুর রশিদ। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের প্রশ্ন সমাধান সম্পর্কে আলোচনা করব। আমরা কোনো একটা নির্দিষ্ট বছরের স্পেসিফিক্যালি এই ভিডিওতে কোনো কোশ্চেন সলভ করব না, বরঞ্চ আমরা বিভিন্ন বছরের কোশ্চেনকে বিশ্লেষণ করে আমরা যেগুলো ফাইন্ডিংস পেয়েছি সেই সম্পর্কে মোটামুটি আলোচনা করব। তাহলে চলো প্রথমে যদি আমরা প্রশ্ন বিশ্লেষণ সম্পর্কে জানি, আমাদের উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সবগুলো অধ্যায়ের প্রশ্ন বিশ্লেষণ করলে এই মোটামুটি এই স্ট্যাটিস্টিক্সটা আমরা পেয়ে থাকি, যেটা হচ্ছে যে প্রতি বছরই দেখা যায় ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে 0 থেকে 2টার মধ্যে কোশ্চেন আসতে পারে। অর্থাৎ ম্যাট্রিক্স এমন কোনো বছর আছে যে বছরে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে কোনো কোশ্চেন আসেনি, আবার কোনো কোনো বছর একটা করে এসেছে, কোনো কোনো বছর 2টা করে এসেছে। ঠিক একই রকম ভাবে ভেক্টর থেকে সবসময় একটা কোশ্চেন আসেই, একটা বা 2টা। সরল রেখা থেকে 2টা থেকে 3টা। তাহলে দেখা যাচ্ছে যে সরল রেখা কিন্তু এই ক ইউনিটের অ্যাডমিশন টেস্টের জন্য একটা ইম্পর্টেন্ট অধ্যায়। এখন বিষয়টা হচ্ছে, পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের প্রশ্নের 30টা করে অবজেক্টিভ বা নৈর্ব্যক্তিক আসতো, কিন্তু যেহেতু গত বছর প্রশ্নের প্যাটার্নে কিছুটা পরিবর্তন আসায় এবং লিখিত অংশ থাকার কারণে এই 30 থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নের সংখ্যা দাঁড়িয়েছে 15তে। তাহলে সেক্ষেত্রে হতে পারে যে সেক্ষেত্রে দেখা যায় যে যেগুলোতে মানে এখানে প্রত্যেকটি অধ্যায় থেকেই প্রশ্নের পরিমাণ কমে যায়। ঠিক আছে, তারপরে যেটা বৃত্ত থেকে দেখা যায় যে আগে 1 থেকে 2টি কোশ্চেন আসতো, তারপরে বিন্যাস সমাবেশ থেকে 1 থেকে 2টি, ত্রিকোণমিতিক অনুপাত থেকে আসতেও পারতো আবার নাও আসতো, বেশিরভাগ সময় আসতো না, কেননা ত্রিকোণমিতির এই যে সংযুক্ত এবং যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং যেটা আমাদের দ্বিতীয় পত্রে আছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং বিশেষ করে এই টপিকটা ত্রিকোণমিতিক সমীকরণ, এখান থেকে একটা প্রশ্ন আসতোই। তাহলে এখানে আমরা বলতে পারতাম এখানে যে 2টা লিখেছি এটা 1+1, অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে একটা আগে আসতো এবং ত্রিকোণমিতিক সমীকরণ থেকে একটা আসতোই। তারপর ফাংশন থেকে একটা 2টা আসতো, অন্তরীকরণ এবং যোগজীকরণ, এই 2টা খুবই ইম্পর্টেন্ট টপিক এবং আমরা জানি এই 2টা অধ্যায় থেকে অ্যাটলিস্ট 3টা প্রশ্ন আগে আসতোই। ঠিক আছে, তারপরে দেখো এই পাশে সেকেন্ড পেপার দেখলে আমরা জানি বাস্তব সংখ্যা থেকে অবশ্যই একটা আসতো, বিশেষ করে পরম মান। ঠিক আছে, বাস্তব সংখ্যার যে পরম মান এবং অসমতার সমাধান সম্পর্কিত আলোচনা, সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতোই। যোগাশ্রয় প্রোগ্রাম থেকে আসতো কিন্তু আসতো না, কোনো কোনো বছর আসতো, কোনো কোনো বছর আসতো না। জটিল সংখ্যাও একই। তারপর বহুপদী এবং বহুপদী সমীকরণ থেকেও আসতো, কোনো কোনো বছর আসেনি এবং কোনো কোনো বছর একটা কি 2টা এসেছে। দ্বিপদীর বিস্তৃতি থেকে অবশ্যই একটা করে প্রশ্ন আসেই, আর কনিক্স থেকে প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে। যদি আসে, দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কনিক্স থেকে শুধুমাত্র পরাবৃত্ত থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে। পরাবৃত্তের পাশাপাশি উপবৃত্ত থেকে কিছু কিছু প্রশ্ন আমরা আসতে দেখেছি, কিন্তু অধিবৃত্ত থেকে কিন্তু কোনো প্রশ্নই কোনো বছর রিসেন্ট কোনো বছরে আসেনি। তারপরে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা বা সমতলে বস্তুকণার গতি এবং বিস্তার পরিমাপ সম্ভাবনা, এই 3টা অধ্যায় থেকেই কোনো কোনো বছর একটাও আসেনি, মানে কোনো কোনো বছর স্থিতিবিদ্যা থেকে একটি প্রশ্ন আসেনি, কোনো কোনো বছর একটি এসেছে বা হাইস্ট 2টা এসেছে। একই রকম চিত্র এই সমতলে বস্তুকণার গতির ক্ষেত্রেও। এবং এখানে যদি প্রশ্ন আসে তখন ম্যাক্সিমাম সময় দেখা যায় যে প্রক্ষেপক বা প্রাস যেটার অধ্যায়টা আছে সেই অধ্যায় এবং পরন্ত বস্তুর গতি সম্পর্কিত অধ্যায় থেকে প্রশ্নটা আসতো। এবং বিস্তার পরিমাপ ও সম্ভাবনা থেকে বিস্তার পরিমাপ রিলেটেড কোনো কোয়েশ্চেনই আসেনি, বরঞ্চ সম্ভাবনা থেকে মাঝে মাঝে কোনো কোনো প্রশ্ন এসে যেত। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের মূলত এই যে 2 পত্রের বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন বিশ্লেষণ, অর্থাৎ কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন আসতো। এখন কথা হচ্ছে যে প্রশ্নের প্যাটার্ন যেহেতু চেঞ্জ হয়েছে, এখন আগামীতে আবার পরিবর্তন হবে নাকি এটা তো আমাদের ঘোষণা এখনো দেওয়া হয়নি। তাহলে যেটা যে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো থেকে দেখা যায় এই 15টা প্রশ্নের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোই কিন্তু প্রাধান্য পায় সেক্ষেত্রে। যেমন আমরা বলতে পারি সরল রেখা, তারপর ত্রিকোণমিতি, হোল ত্রিকোণমিতি টপিকটাই ইম্পর্টেন্ট, তারপর ফাংশন, অন্তরীকরণ, যোগজীকরণ, তারপরে এই যে বহুপদী এবং দ্বিপদী বিস্তৃতি এবং বাস্তব সংখ্যা, এগুলো মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা বলতে পারি। তবে এটার মানে এটা না যে আমরা এরকম বেছে বেছে চ্যাপ্টার পড়বো বাকিগুলো পড়বো না, এটা অবশ্যই না।
অ্যাডমিশন টেস্টে তোমাদেরকে ভালো একটা র্যাঙ্ক এবং নাম্বার পেতে হলে অবশ্যই পুরো সিলেবাসের সবগুলো টপিককে কভার করতে হবে, এটা কিন্তু মাস্ট। আচ্ছা, তাহলে চলো আমরা এখন একটু যদি বিষয় ভিত্তিক দেখি, মানে টপিক ভিত্তিক আলোচনা দেখি, মানে এই যে প্রথম পত্রের বিভিন্ন অধ্যায় থেকে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসতো। যেমন ম্যাট্রিক্স নির্ণয়কের টপিকের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের টপিকটা। তারপর ম্যাট্রিক্সের গুণ এবং বিপরীত ম্যাট্রিক্স সংক্রান্ত আলোচনা হচ্ছে প্রাধান্য পেত, অর্থাৎ দেখা যেত যে কয়েক বছর পর পর ঘুরে ফিরে এই তিনটা টপিক থেকে প্রশ্ন আসতো। তারপর ভেক্টর থেকে ভেক্টরের ডট গুণ, বিশেষ করে ধরো দুটো ভেক্টর লম্ব হওয়া শর্ত, তারপর হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত, একটা সামান্তরিকের ক্ষেত্রফল কত, তারপর লম্ব বিক্ষেপ ক্রস গুণ সংক্রান্ত আলোচনা থেকেই আসতো। সরলরেখা থেকে বিভিন্ন শর্ত সাপেক্ষে সরলরেখার সমীকরণ কত হবে এটা নির্ণয় থাকতে হচ্ছে প্রশ্নের আলোচ্য বিষয়ে। বৃত্তের ক্ষেত্রেও আসতো হচ্ছে শর্ত সাপেক্ষে বৃত্তের সমীকরণ। তারপরে বিন্যাস সমাবেশের ক্ষেত্রে বিন্যাসের একটা সমস্যা এবং সমাবেশের একটা সমস্যা, এইভাবে দুইটা সমস্যা আসলে 1+1 আকারে আমরা দেখতাম। তারপর ত্রিকোণমিতি অনুপাতের ক্ষেত্রে বিভিন্ন রাশি প্রমাণ আসতো। সংযুক্ত এবং যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে ত্রিকোণমিতির সূত্র জাস্ট ব্যবহার করে বিভিন্ন প্রমাণ বা মান নির্ণয় আসতো। ফাংশন থেকে বিশেষ করে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় এবং বিপরীত ফাংশন নির্ণয়, এবং মাঝে মাঝে কিন্তু সংযোজিত ফাংশন বা কম্পোজিট ফাংশনের হচ্ছে বিভিন্ন ফাংশনাল ভ্যালু, যে এফ সার্কেল জি অফ এক্স, তারপর জি সার্কেল এফ অফ এক্স বা এক্স এর পরিবর্তে কোনো একটা মান দিয়ে দিত, সেই অনুসারে আমাদের ফাংশনের মান নির্ণয় করতে হতো। অন্তরীকরণ এবং যোগজীকরণে আসলে মূলত অন্তরীকরণ থেকে সম্পূর্ণ অধ্যায় থেকে বিভিন্ন বছরে বিভিন্ন প্রশ্ন বারে এসেছে। এবং যোগজীকরণের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে যোগজীকরণের বিশেষ সূত্র, বিশেষ করে হচ্ছে নির্দিষ্ট যোগজের যে সূত্রগুলো আছে, বেসিক সূত্র, সেই সূত্রগুলো থেকে কিন্তু আমাদের অনেক প্রশ্ন আসতো। আমরা এই প্রশ্নগুলো কয়েকটি উদাহরণ সম্পর্কে আমরা আলোচনা করব কিছুক্ষণ পরে। আর যদি আমরা হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ব্যাপারে দেখি, দ্বিতীয় পত্রে বাস্তব সংখ্যা থেকে অবশ্যই অসমতার সমাধান এবং পরম মান সংক্রান্ত আলোচনা আসতো, এবং এটা কিন্তু 2019 সালের প্রশ্ন, তোমরা দেখতে পারবে একটা প্রবলেম আছে। এবং যোগাশ্রী প্রোগ্রামের যদি কোনো প্রবলেম আসতো তাহলে সেটা অবশ্যই উদ্দেশ্য ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করতে বলতো। জটিল সংখ্যার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে মডুলাস আর্গুমেন্টের নির্ণয় এবং জটিল সংখ্যার মাসিক মান নির্ণয়। এবং তারপরে বহুপদী সমীকরণ থেকে মূল সহগ সম্পর্ক থেকে মূলত সব প্রশ্ন আসতো। দ্বিপদী বিস্তৃতিতে হচ্ছে মূলত প্রাধান্য পেত এক্স বর্জিত পদের সমস্যাগুলো, এবং এছাড়া মাঝে মাঝে মধ্যপদ নির্ণয়ের সমস্যা আসতো। তারপর কনিক্সের ক্ষেত্রে কনিকের সমীকরণ থেকে কনিকের বিভিন্ন প্যারামিটার, অর্থাৎ যে পরাবৃত্ত এবং উপবৃত্ত সম্পর্কে, বিশেষ করে পরাবৃত্তের যে হচ্ছে কেন্দ্র কত, উপকেন্দ্র কত, এই নিয়ামকের সমীকরণ কত, এই রিলেটেড প্রবলেমগুলো আসতো। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে অবশ্যই যে বিপরীত ত্রিকোণমিতিক রাশির মান নির্ণয় এবং ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান, এটা কিন্তু একদম মাস্ট। এই সমীকরণ সমাধান কিন্তু এমন কোনো বছর নাই যেটা বাদ গিয়েছে। সমীকরণ সমাধান কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তারপর স্থিতিবিদ্যা থেকে বিভিন্ন কয়েকটি বলের লব্ধি নির্ণয় মূলত বেশি আসে, এবং এছাড়া যদি লামের উপপাদ্যের টুকটাক প্রয়োগ এবং প্রবলেম দিত। তারপরে সমতলে বস্তুকণার গতির হচ্ছে প্রক্ষেপকের গতি এবং পরন্ত বস্তুর গতি সম্পর্কিত প্রশ্নই বেশি আসে। এবং বিস্তার পরিমাপ সম্ভাবনা অধ্যায়ে অবশ্যই আমরা এটা মেনশন করেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সম্ভাবনা থেকে প্রবলেমটা দিত। ঠিক আছে, বিস্তার পরিমাপ থেকে কোনো প্রবলেম দিত না, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু পরের দিকে মানে রিসেন্ট বছরগুলোতে ক্যালকুলেটর অ্যালাউড না, এবং আমরা জানি যে বিস্তার পরিমাপের এই অঙ্ক করার জন্য ক্যালকুলেটর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের উচ্চতর গণিতের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের বিভিন্ন অধ্যায়ের কি কি টপিক সম্পর্কিত প্রশ্ন আসতো বা এসেছে গত বছরগুলোতে, সেগুলো আলোচনা করলাম। এবার চল আমরা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কিছু দুই একটি প্রবলেম করে সলভ করি, যেন তোমাদের একটা রিভিশন টাইপ হয়ে যায় যে একেবারে টোটাল সবগুলো অধ্যায় থেকে প্রবলেমগুলো কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবে। তাহলে চলো আমরা এবার একটি এই ম্যাট্রিক্স নির্ণয়ক অধ্যায়ের একটি প্রবলেমের সলিউশন করি। যেমন দেখো এখানে বলেছে যে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে যখন পি এর মান কত। ঠিক আছে, তাহলে আমরা জানি একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হবে, এটা হবে কখন, যখন এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয়। তাহলে এটা হচ্ছে আমার থিওরিটিক্যাল নলেজ। এই নলেজটা ছাড়া কিন্তু দেখো আমরা এই প্রশ্নটা সলিউশন কিন্তু পারতাম না।
ঠিক আছে, তাহলে এতটুকু একটা অধ্যায়ের নলেজ সম্পর্কে কিন্তু তোমার থাকতে হবে। তাহলে এখন যদি আমরা এটা গুণ করি তাহলে এখানে হয় p+4 ইন্টু p-2, এখানে হয় -16 সমান 0। ঠিক আছে, এখন যদি আমরা এটা গুণ করে ফেলি তাহলে দেখো এটা আসে হচ্ছে p² প্লাস 4p মাইনাস 2p মাইনাস 8 মাইনাস 16 সমান 0। এখন এটাকে যদি আমি এদিকে সলভ করি তাহলে হয় দেখো p² প্লাস টয়েস p, তারপরে মাইনাস 8 থেকে -16 বিয়োগ করলে হয় -24, তাহলে ইকুয়ালস টু হয় 0। ঠিক আছে, তাহলে এখন আমরা হচ্ছে এখানে দেখো মিডল টার্ম যদি করি, মিডল টার্ম করলে এখানে 24 হয়, তাহলে এটাকে হচ্ছে 6p মাইনাস 4p, 4 আর 6 গুণ করলে 24 হয়। ঠিক আছে, দেখো মিডল টার্ম আমরা মিলে গেল। তাহলে এখন আমরা যদি এখানে p কমন নিই তাহলে হয় p+6, এখানে -4 কমন নিলে হয় p+6 ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখো p+6 ইন্টু p-4 ইকুয়ালস টু 0 চলে আসলো। তাহলে এখন যদি আমরা এটা সলিউশন করি তাহলে p এর ভ্যালু আসে 4 আর -6, তাহলে 4 আর -6 দেখো 4 আর -6 এই যে এটা হচ্ছে a নাম্বার অপশন। ঠিক আছে, তাই এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো এটা কিন্তু একদম হচ্ছে যে একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হলে p এর মান কত বা একটা অজানা রাশির মান কত এই নির্ণয়ের প্রবলেম। তাহলে এই রকম বা এই টাইপের প্রবলেম আসলে আমরা অবশ্যই এখন সেটা সলভ করতে পারবো, জাস্ট বেসিকটা জেনে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয়। আচ্ছা, তাহলে পরবর্তী প্রবলেমটা দেখো, এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের প্রবলেম, এবং আমরা দেখো 2 × 2 এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স সহজেই নির্ণয় করতে পারি 1/AD-BC, অর্থাৎ দেখো এই যে মুখ্য কর্ণের উপাদানের গুণফল মাইনাস গৌণ কর্ণের উপাদানের গুণফল is AD-BC। তারপরে দেখো আমরা করব কি, যেই প্রদত্ত নির্ণায়কটা ছিল সে প্রদত্ত নির্ণায়কের মুখ্য কর্ণের উপাদানগুলোকে সুইচ করে দিব এবং গৌণ কর্ণের উপাদানগুলোকে যে বি আর সি কে হচ্ছে -1 দিয়ে গুণ করে এখানে বসিয়ে দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে চলো এই গাণিতিক প্রবলেমটা যদি আমরা এখন সলভ করি, যে আমাদের একটা 2 × 2 ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, তাহলে a ইনভার্স কত এটা নির্ণয় করতে হবে। তাহলে a ইনভার্সটা হবে 1/AD-BC, তাহলে AD মানে মুখ্য কর্ণের উপাদানের গুণফল। দেখো 1 আর 4 গুণ করলে হয় 4 মাইনাস BC, BC হচ্ছে গৌণ কর্ণের উপাদানের গুণফল, তাহলে এটা হয় 3 আর 2 গুণ করলে হয় 6, তাহলে এখানে 6 বসিয়ে দিলাম। তারপরে দেখো ম্যাট্রিক্সটা আমরা জানি হচ্ছে এই যে মুখ্য কর্ণের একটা সুইচ হয়ে যায়, তাহলে এখানে 4 বসবে, এখানে 1 বসবে, আর এই গৌণ কর্ণের উপাদানগুলোর আগে মাইনাস বসে, তাহলে এখানে হবে -2, এখানে হবে -3, তাহলে এটা হচ্ছে -12/4 - 3 - 2 1, এটা হলো। ঠিক আছে, তাহলে এই অপশনটা কোথায়, এই অপশনটা দেখো ডি নাম্বার অপশনটা এটা, তাই ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এই হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়কের দুইটা প্রবলেমের সলিউশন। এখন চলো আমরা দেখো ভেক্টরের একটা অধ্যায় সম্পর্কে আলোচনা করি, প্রবলেমের সম্পর্কে। এটা ভেক্টরের খুবই ক্লাসিক্যাল একটা প্রবলেম ছিল, এইরকম প্রবলেম অনেক বছরই এসেছে যে দুইটা ভেক্টর দিয়ে দিয়েছে, তাদের এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হইলে ল্যামডার মান কত বা অজানা রাশির মান কত। এখন আমরা জানি দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে এদের ডট গুণনের মান 0। তাহলে এখানে দেখো ডট গুণ যদি করি 2 এর সাথে এখানে 1 গুণ হবে তাহলে হয় 2, এখানে ল্যামডার সাথে -2 গুণ হবে তাহলে -2 ল্যামডা, এখানে 1 এর সাথে +3 গুণ হবে তাহলে +3, তাহলে ইকুয়ালস টু 0। তাহলে এখন এখান থেকে দেখো আমরা যদি জানি তাহলে হচ্ছে যে, তাহলে এখানে দেখো 2 আর +3 যোগ করলে হয় 5 - 2 ল্যামডা সমান 0। এখান থেকে আমরা ল্যামডার ভ্যালু পাই, ল্যামডা ইকুয়ালস টু 5/2, তাহলে 5/2 হচ্ছে অপশন সি, তাই সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তারপরে দেখো আমরা ভেক্টরের আরেকটা প্রবলেম সলভ করি। দেখো এই আগের প্রবলেমটা কিন্তু আমরা জাস্ট ভেক্টরের হচ্ছে যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব মানে তাদের ডট গুণনের মান 0, এতটুকু থিওরি জানার মাধ্যমে আমরা একটা প্রবলেম সলভ করে ফেললাম। তাহলে এবার চলো, এখানে বলেছে এই যে ইউ একটা ভেক্টর, ভি একটা ভেক্টর, এই দুইটা ভেক্টর অন্তর্ভুক্ত কোণ কত। ঠিক আছে, এটা বের করতে হবে। তাহলে এখন আমরা জানি দুইটা ভেক্টর অন্তর্ভুক্ত কোণ এটাও ডট গুণনের সাহায্যে আমরা বের করতে পারি। cos θ ইকুয়ালস টু ভেক্টর দুইটার ডট গুণনের মান ডিভাইডেড বাই ভেক্টর দুইটার মানের গুণফলের সমান। তাহলে এখন দেখো আমরা যদি এখানে ডট গুণ করি তাহলে 2 এর সাথে 3 গুণ করলে হয় 6, তারপরে দেখো 1 এর সাথে -2 গুণ করলে হয় -2, তারপরে -3 এর সাথে -1 গুণ করলে হয় +3 ডিভাইডেড বাই, তারপর হচ্ছে a ভেক্টরটার ভ্যালু, তাহলে এইখানে a মানে u, এই u ভেক্টরটার ভ্যালু হচ্ছে √2² মানে 4 + 1 + -3 হোল স্কয়ার মানে 9, তাহলে এটা হচ্ছে কত দেখো 10 আর হচ্ছে √14। ঠিক আছে, তাহলে a এর ভ্যালু হচ্ছে √14 আমরা বসালাম। তারপরে b মানে এখানে যে v ভেক্টরটা সেটার ভ্যালু কত, সেটার ভ্যালু হচ্ছে দেখো এখানে হচ্ছে 3 আছে,
তাহলে 3 স্কয়ার করলে হয় 9 প্লাস মাইনাস 2 আছে, এটা স্কয়ার করলে হয় হচ্ছে 4 প্লাস কে আছে, তাহলে এটা স্কয়ার করলে হয় প্লাস 1। তাহলে এটা হচ্ছে দেখো, এটা যোগ করলেও দেখো এটা হয় √14। তাহলে এখানেও আমরা √14 এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো 6 থেকে -2 গুণ করলে হয়, মানে 6 থেকে -2 করলে হয় হচ্ছে 4, 4 এর সাথে 3 যোগ করলে হয় হচ্ছে 7। তাহলে এটা 7 ডিভাইডেড বাই √14, আর √14 গুণ করলে হয় শুধু 14 বা 40। তাহলে দেখো cos থিটা ভ্যালু হাফ হলে থিটা ভ্যালু কত? থিটা ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, 60 ডিগ্রি বা π/3। তাহলে এখন দেখো এখানে 63 হচ্ছে a নাম্বার অফ 60 টা হচ্ছে a নাম্বার অপশন, তাই a হচ্ছে আমাদের সঠিক উত্তর। ভেক্টরের পরে দেখো আমরা দুইটা জাস্ট সরলরেখার প্রবলেমটা কি টাইপের হতে পারি সেই সম্পর্কে একটু আলোচনা করি। সরলরেখা অধ্যায় থেকে মূলত এমন কিছু প্রশ্ন আসে যেগুলোতে বিভিন্ন শর্ত সাপেক্ষে আমাদেরকে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হয়। তাহলে চলো, এবং এই ধরনের প্রশ্ন সমাধান এর বিভিন্ন কৌশল আশা করি সরলরেখা অধ্যায়ের ভিডিও থেকে তোমরা জেনেছো। কিন্তু ইন জেনারেল যদি আমি একটু সংক্ষেপে বলি, যে অধিকাংশ সময় তুমি খেয়াল করবা যে আমরা যদি ছবি আঁকতে পারি সরলরেখাগুলোর, যদি ইকুয়েশনগুলো সহজের মধ্যে হয়, তাহলে কিন্তু ছবি আঁকতে পারলে আমাদের ইকুয়েশনগুলোর সলিউশন ঠিক অনেক সহজে করা যেতে পারে। যেমন ধরো এখানে বলেছে x = a এই সরলরেখা, এবং আমরা জানি x = a সরলরেখা মানে হচ্ছে একটা y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। ধরো এটা x = a দেওয়া আছে, আর এখানে আরেকটা সরলরেখা দিয়ে দিয়েছে √3x - y + 1 = 0। এখন এই রেখা দুইটার মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী সূক্ষ্ম কোণ কত, এটা নির্ণয় করতে হবে। এখন আমরা জানি যে এই ধরনের প্রশ্ন সমাধানের জন্য আমরা যেটা করতে পারি, যে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারি যে দুইটি সরলরেখার ঢাল নির্ণয়ের মাধ্যমে। তাহলে আমরা যদি বলি এই যে x = a এই সরলরেখাটা যেহেতু x অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই এর ঢাল m1 হবে কত? tan 90। tan 90 এর ভ্যালু হচ্ছে 1/0 বা অসংজ্ঞায়িত। আচ্ছা, তাহলে এখন আরেকটা যদি আমি বলি যে m2, যে এই সরলরেখার ঢাল কত, আমরা জানি একটা সরলরেখার ঢাল খুব সহজে নির্ণয় করতে পারি -x এর সহগ। x এর সহগ হচ্ছে √3 এখানে ডিভাইডেড বাই y এর সহগ। y এর সহগ হচ্ছে এখানে -1, তাহলে এখানে -1 চলে আসে। তাহলে দেখো √3 এখানে মাইনাস আছে, মাইনাস চলে যায়, শুধু √3 থাকবে। দ্বিতীয় সরলরেখার ঢাল √3 হওয়ার কারণে এটা যদি এখন এটার এই সরলরেখাটা যদি x অক্ষের সাথে আলফা কোণ করে, তাহলে আমরা এখান থেকে বের করতে পারি আলফা সমান হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ এই যে আমরা জানি tan 60 এর ভ্যালু হচ্ছে √3। তাহলে দেখো এই যে এই দ্বিতীয় সরলরেখাটা কোন এক জায়গাতে যাবে যে x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা যদি এখন এই দুটো সরলরেখার এই যে ছেদ বিন্দুটা চিন্তা করি, তাহলে মধ্যবর্তী কোণ একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এখানে এই যে এতটুকু ত্রিভুজ চিন্তা করি, এই যে এরকম একটা ত্রিভুজ চিন্তা করি, এই ত্রিভুজের মধ্যে এই কোণটা 60 ডিগ্রি পেয়ে গেছি এবং এটা তো একটা 90 ডিগ্রি, তাহলে এই অবশিষ্ট কোণটা হবে 30 ডিগ্রি। তাহলে এই যে a 30 ডিগ্রি হচ্ছে আমাদের অপশন, তাই এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এই উত্তরটা পেয়ে গেলাম আমরা। তারপরে পরবর্তী সমস্যা বলি। পরবর্তী সমস্যাও আরেকটা শর্ত সাপেক্ষে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এখানে বলেছে 5x - 7y - 15 = 0 এই সরলরেখার উপর লম্ব এবং 2,3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এটা একদম সরলরেখার একটা ক্লাসিক্যাল প্রবলেম। আমরা জানি কোন একটা সরলরেখার সমীকরণ দেয়া থাকলে তার লম্ব রেখার সমীকরণ কি হয়ে যায়? লম্ব রেখার সমীকরণ হচ্ছে, দেখো আমরা যদি বলি ax + by + c = 0 এই সরলরেখার লম্ব রেখা হবে x এর সহগ হবে আগেকার সরলরেখার y এর সহগ, তারপর আর y এর সহগ হবে আগের সমীকরণের x এর সহগ। এখানে মাঝখানে প্লাস থাকলে এখানে বসবে মাইনাস, আর মাইনাস থাকলে বসে প্লাস, তারপরে কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে এটা। তাহলে এখন এই অনুসারে আমরা এখন বলতে পারি এই সরলরেখার লম্ব রেখার সমীকরণ কত? এই সরলরেখার লম্ব রেখার সমীকরণ হবে, দেখো y এর সাথে এখানে 7 আছে, তাহলে আমরা এখানে দিব 7x। তারপর এখানে দেখো x এর সাথে আছে 5, তাহলে এখানে আমরা দিব 5y। মাঝখানে দেখো মাইনাস আছে, তাই মাঝখানে প্লাস করে দিব। তারপর এখানে একটা প্লাস k =
0 করে দেবো। ঠিক আছে, এখন এই কে এর মান নির্ণয় করতে পারবো যদি আমরা দ্বিতীয় শর্তটা ব্যবহার করি। দ্বিতীয় শর্তটা বলেছে যে এই লম্ব রেখাটা 2, -3 বিন্দুগামী। তাহলে এখানে x এর জায়গায় 2 বসালে হয় 7 × 2 + 5 × y এর জায়গায় -3 বসালে হয় এটা, তারপরে প্লাস k সমান 0। তারপর এখান থেকে আসে হচ্ছে দেখো 7 × 14 -15 প্লাস k সমান 0। এখান থেকে দেখো -1 14 থেকে -15 করলে হয় -1, তাহলে -1 প্লাস k সমান 0, তাহলে k এর ভ্যালু আসে 1। তাহলে k এর ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আসে কত দেখো 7x + 5y + 1 সমান 0। তাহলে দেখো এখানে যে 7x + 5y + 1 সমান 0, এটা হচ্ছে অপশন ডি। এই অপশন ডিটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি, এখন চলো আমরা বৃত্ত অধ্যায়ে চলে যাই। সরলরেখা অধ্যায়ে যেমন আমাদের বিভিন্ন শর্ত সাপেক্ষে সরলরেখা সমীকরণ নির্ণয় করতে হতো, এবার বৃত্তের অধ্যায়ে একই রকম ভাবে বিভিন্ন শর্ত সাপেক্ষে বৃত্তের সমীকরণ বের করতে হবে। যেমন ধরো এখানে একটা প্রবলেম দেওয়া আছে যে 2,4 কেন্দ্র বিশিষ্ট এবং x অক্ষকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এই যে x অক্ষকারে এবং মানে অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ সংক্রান্ত অনেক প্রবলেমই কিন্তু আমাদের অনেক বছরই আসে। এই সম্পর্কে আমরা কিন্তু বৃত্তের ক্লাসে আলোচনা করেছি। এখন ধরো হচ্ছে আমরা জানি x অক্ষকে স্পর্শ করলে একটা বৃত্তের √g² - c এটার ভ্যালু হয়ে যায় 0। এখান থেকে g² = c চলে আসে। তাহলে বৃত্তের সমীকরণ আমরা স্বাভাবিকভাবে লিখতে পারি x² + y² + 2gx + 2fy + g² = 0 এভাবে লিখতে পারি। এখন বলেছে যে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে 2,4, তাহলে -g সমান হচ্ছে 2 আর -f সমান হচ্ছে 4। তাহলে g সমান হবে -2 আর f সমান হবে -4। এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে দেখো x² + y², g এর ভ্যালু হচ্ছে -2, তাহলে -4x, তারপর f এর ভ্যালু হচ্ছে -4, তাহলে -8y প্লাস g² মানে হচ্ছে -2 এর স্কয়ার অর্থাৎ 4 সমান 0, অর্থাৎ x² + y² -4x - 8y + 4 সমান 0। তাহলে দেখো এই অপশনটা যে -4x - 8y তারপরে +4, এই যে -4x - 8y + 4 সমান 0, এটাই যে বি নাম্বার অপশন, এই বি নাম্বারই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলেছে যে এখানে টপিকটা হচ্ছে দুইটি বিন্দুর সংযোগ সরলরেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। আমরা যদি দেখো বৃত্ত অধ্যায়ের আলোচনা থেকে একটু থিওরিটা মনে করার চেষ্টা করি, আমরা এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করেছিলাম যার দুইটা প্রান্তবিন্দু যদি x1 y1 x2 y2 যদি যেই বৃত্তের মানে কোন একটা ব্যাসের দুই প্রান্তবিন্দু হয়, মানে দুইটি বিন্দুর সংযোগ সরলরেখাকে ব্যাস ধরে, তাহলে সেই বৃত্তের সমীকরণ হয় x - x1 * x - x2 তারপরে প্লাস y - y1 * y - y2 সমান 0, এরকম দেখেছিলাম। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা এখন এটাকে অ্যাপ্লাই করি তাহলে দেখো এখানে x1 y1 হচ্ছে এই যে 9 আর -9, আর x2 y2 হচ্ছে -5 শুধু 5। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি এখন এই দুইটা বিন্দুর সংযোগ সরলরেখাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ নির্ণয় করি তাহলে দেখো x - x1 মানে 9 * x - x2, তাহলে x - x2 হচ্ছে -5, তাহলে -5 হয়ে যাবে, তারপরে প্লাস y - y1, তাহলে y - y1 -9 হয়ে যাবে ইনটু y - y2, y2 হচ্ছে এখানে 5, এই যে 5 = 0। তাহলে এখন যদি আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো x আর x গুণ করলে হয় x², তারপর -9 আর x গুণ করলে হয় -9x, +5 আর x গুণ করলে হয় +5x, এখানে হয় -45। তারপর এখানে দেখো y² + 9y - 5y -5 আর 9 গুণ করলে হয় 45, এই যে 45 = 0। তাহলে দেখো আমাদের এখন যদি একটু সাজিয়ে লিখি তাহলে হয় x² + y² -9x + 5x হলে হয় -4x, তারপরে দেখো এখানে +9y - 5y তাহলে +4y। ঠিক আছে, আর এখানে -45 আর -45 যোগ করলে হয় -90 সমান 0। তাহলে দেখো
এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 4y, তারপরে এই যে দেখো এটা না, এক্স স্কোয়ার এখানে প্লাস আছে প্লাস 4x আছে, এটাও না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 4y মাইনাস 90 সমান 0। এই যে বি নাম্বার, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এই যে বি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে দেখো শুধুমাত্র থিওরি জানার মাধ্যমেই আমরা এই প্রশ্নের সলিউশন কিন্তু করে ফেললাম। এবার যদি আমরা বিন্যাস সমাবেশ সংক্রান্ত প্রবলেমগুলোতে যাই, আমরা জানি যে বিন্যাস সমাবেশের প্রবলেমগুলো আস্তে আস্তে যদি আমরা মানে বিভিন্ন কেস সিনারিওকে রাফে লিখি, তাহলে সহজেই আমরা সেই প্রবলেমগুলো সলভ করতে পারি। এখানে বলেছে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত রকমের সাজানো যাবে যেন প্রথমে ও শেষে টি থাকবে। ঠিক আছে, তাহলে ম্যাথমেটিক্স এখানে কয়টা ওয়ার্ড আছে, 1 2, কয়টা লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখন এই 11টার মধ্যে বলছে প্রথম এবং শেষে টি থাকবে। আমার এখানে টি দুইটা আছে, এই একটা টি, এই একটা টি। তাহলে প্রথমে আর শেষে টি কে আমি ফিক্সড রেখে দিলাম। তাহলে চেঞ্জ হবে বা ভ্যারিয়েবল হবে কি, এই যে মাঝখানের গুলা হচ্ছে ভ্যারিয়েবল হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো, তাহলে এই 11টার মধ্যে দুইটাকে বাদ দিলে অবশিষ্ট থাকে হচ্ছে 9টা। তাহলে এখন 9টা বিভিন্ন স্থানে যদি নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 9 উপায়ে বিন্যস্ত হতে পারে। কিন্তু এখন দেখো ফ্যাক্টরিয়াল 9 এর মধ্যে এখানে কিছু রিপিট আছে। রিপিটটা কি, যেমন দেখো এখানে এম দুইটা, এই যে এম এম, তারপর এ 1, এ হচ্ছে 1 2, এই যে দুইটা এ। তারপরে দেখো এইচ একটা, ঠিক আছে, এইচ একটা, তারপর ই একটা, ঠিক আছে, তারপরে আই একটা আর সি একটা। ঠিক আছে, তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, তারপরে দেখো আর হচ্ছে এই যে এস একটা। তাহলে মোট এই যে 1 2 3 4 5 6 7 8 9 আর দুইটা টি 10 11। ঠিক আছে, এখন দেখো এগুলো তো একটা একটা করে আছে, কিন্তু দুইটা এম দুইটা এ যে রিপিট আছে, তাই এই রিপিট গুলা দিয়ে যে ফ্যাক্টরিয়াল টু দিয়ে বিন্যাস ভাগ হয় আমরা জানি। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা যদি এখন এটার অ্যান্সারটা বের করতে চাই, এটার অ্যান্সার ইজিলি বের করা যাবে। দেখো এখানে হচ্ছে আমরা যদি ফ্যাক্টরিয়াল 9 মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 6 7 8 9, আর ফ্যাক্টরিয়াল 2 মানে 1 ইন্টু 2 আর আবার ফ্যাক্টরিয়াল 2, তাহলে 1 ইন্টু 2, তাহলে একটা 2 চলে যায়। তারপর এই 2 আর এখানে 4 কাটাকাটি করলে হয় 2। তাহলে দেখো এখানে কি বাকি থাকে, 1 আর 2 আর 3 গুণ করলে হয় 6, 6 আর 5। ঠিক আছে, 6 আর 5 গুণ করলে হয় 30, 30 কে 6 দিয়ে গুণ করলে কত হয়, 30 কে 6 গুণ করলে হয় 360। ঠিক আছে, কাটা। 30 কে 6 দিয়ে গুণ করলে হয় 180, তারপর 180 কে আবার 7 দিয়ে গুণ করব, এটাকে 7 দিয়ে গুণ করব, 180 কে 7 দিয়ে গুণ করলে হয় 0, তারপর হয় 56 এর 6, হাতে থাকে 5, 7 আর 5 এ যোগ করলে হয় 12। এখন এটাকে আবার 8 দিয়ে গুণ করব। ঠিক আছে, এটাকে 8 দিয়ে গুণ করলে কত হয়, এটাকে 8 দিয়ে গুণ করলে হয় 0, তারপর এখানে 48 এর 8 4, তারপর এখানে হয় 16 আর 4 এ 20, হাতে থাকে 2, 8 আর 2 এ 10। এটা আবার এটাকে আমরা 9 গুণ করব। ঠিক আছে, এটাতে 9 গুণ করলে 0, তারপর এখানে 72 2, হাতে থাকে 7, এখানে 7, এখানে 0, এখানে 9। ঠিক আছে, তাহলে এই যে 90720, অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, যে হয়ে গেল। এখন এখানে গুণটাই একটু সময় সাপেক্ষ, কারণ এটা একটু বড় গুণ এবং আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর অ্যালাউড না, কিন্তু অনেক সময় হতে পারে যে আমাদের এরকম বড় গুণ চলে এসেছে ছোটখাটো অঙ্কে। ঠিক আছে, হয়ে গেল। তারপরে চলো আমরা সমাবেশ সম্পর্কিত প্রবলেম দেখি। এই সমাবেশ সম্পর্কিত প্রবলেমগুলোতে আমরা জানি যে হচ্ছে আমাদের বিভিন্ন কমিটি গঠন করতে পারলে সে কম্বিনেশনগুলো লিখতে পারলেই আমাদের অ্যান্সারটা হয়ে যায়। এখন এখানে বলেছে যে 6 জন ছাত্র এবং 5 জন ছাত্রী থেকে 5 জনের একটা কমিটি গঠন করতে হবে। তাহলে এখানে আমি লিখলাম ছাত্র, এখানে টোটাল আছে 6, এখানে লিখলাম আমি ছাত্রী, টোটাল আছে 5। এখন আমাদের টোটাল 5 জনের একটা কমিটি গঠন করতে হবে যাতে অন্তত একজন ছাত্র ও একজন ছাত্রী অ্যাটলিস্ট থাকে। তাহলে আমি একজন ছাত্র নিলাম, 4 জন ছাত্রী নিলাম অন্তত, তাহলে একজন করে হলো এবং 5 জনের কমিটি হলো। তারপর আমি 2 জন নিলাম ছাত্র, ছাত্রী নিলাম তাহলে 3 জন, তারপর ছাত্র নিলাম 3 জন, ছাত্রী নিলাম 2 জন, তারপর ছাত্র নিলাম
4 জন আর ছাত্র নিলাম 1 জন, শেষ। এই কয়টা কম্বিনেশনই হওয়া সম্ভব, ঠিক আছে। তাহলে এখন আমরা প্রত্যেকটা কম্বিনেশনের জন্য কতগুলা টিম গঠন করা যেতে পারে সেগুলো বের করে ফেলি। দেখো এখানে কি 6C1, প্রথম কম্বিনেশনে 6C1 ইন্টু এখানে কত 5 জন থেকে 4 জন নেব, তাহলে 5C4, ঠিক আছে, শেষ হয়ে গেল। এটা একটা সম্পূরক সমাবেশ থেকে আমরা লিখতে পারি 6C1 আর দেখো 5C4 আর 5C1 এর ভ্যালু একই, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা সম্পূরক সমাবেশের ক্ষেত্রে লিখতে পারি 6C1 হচ্ছে 6 আর 5C1 হচ্ছে 5, অর্থাৎ টোটাল 30। তাহলে এই 1 নম্বর কম্বিনেশন 30টা টিম গঠন করা যেতে পারে। 2 নম্বর কম্বিনেশন দেখি। 2 নম্বর কম্বিনেশন হচ্ছে কত, এই যে 6 জন থেকে 2 জন নেব, তাহলে 6C2, তারপরে ইনটু এখানে কত 5 জন থেকে 3 জন নেব, তাহলে 5C3। এখন দেখো 6C2 এর এটা ভ্যালু কত, 6C2 এর ভ্যালু হচ্ছে এই যে ফ্যাক্টোরিয়াল 6 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 4, ঠিক আছে। এখন এখান থেকে যদি আমি করি, এগুলোকে গুণ করে লিখি, দেখো এই 6 কে লেখা যায় 6 ইনটু 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 4, এখানে 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 4, এই যেটা কাটাকাটি গেল, তাহলে এটা কাটাকাটি গেল 3, তাহলে থাকলো 15, ঠিক আছে। ওকে, তাহলে এই 6C2 এর ভ্যালু হচ্ছে 15 ইনটু এখন হচ্ছে 5C3, 5C3 এর ভ্যালু কত, ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 3, তাহলে 15 ইনটু এটাকে লেখা যায় 5 ইনটু 4 ইনটু ফ্যাক্টোরিয়াল 3, এটাকে 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 3, এটা কাটা, এখানে কাটা 2, তাহলে 5 আর 2 10, 10 আর 15 গুণ করলে হয় 150, ঠিক আছে। এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে এখন দেখো আমাদের 3 নম্বর কম্বিনেশন, যেটা 3 নম্বর কম্বিনেশন হচ্ছে যে দেখো ছাত্র আমি 3 জন নেব, তাহলে 6C3, ঠিক আছে, 6C3 ইনটু ছাত্রী হচ্ছে 5 জন থেকে আমি 2 জন নেব, শেষ। এটা তাহলে এখন 6C3 এর ভ্যালু কত, ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইনটু ফ্যাক্টোরিয়াল 3, ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এখন ইনটু 5C2, 5C2 আর 5C3 এর ভ্যালু একই, যেটা আসে 10, তাহলে এখানে 10 বসাই দিলাম। তাহলে এখানে ভ্যালু কত আসে 6 ইনটু 5 ইনটু 4, ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 3 কাটা, শুধু নিচে একটা ফ্যাক্টোরিয়াল 3 বা 6 থাকবে, ঠিক আছে। এই 6 ও কাটা, থাকবে শুধু 20, 20 আর 10 গুণ করলে হয় 200, ঠিক আছে। এটাও একটা ভ্যালু পেলাম, তাহলে 200 এখানে পেলাম, এখানে 150 পেলাম, এখানে 30 পেলাম, 30। লাস্ট কম্বিনেশন এটা বাকি। 4 নম্বর কম্বিনেশনটা হচ্ছে যে আমি 6 জন থেকে 4 জন নিব ইনটু 5 জন থেকে 1 জন নিব, তাহলে 6 জন থেকে এই যে 6C4 আর 6C2 এর ভ্যালু একই, যেটা ভ্যালু আসে 15 ইনটু 5C1 5, তাহলে 15 ইনটু 5 75 আসলো। তাহলে এখন এই যে 75 আর 200 যোগ করলে হয় হচ্ছে 275, তাহলে এটার সাথে হচ্ছে আরো 30 যোগ করলে হয় হচ্ছে 305, ঠিক আছে। তাহলে এটার সাথে আবার 150 যোগ করি, যদি 150 যোগ করলে হবে 554, 445, এই যে ডি নাম্বার অপশন, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। দেখো এই প্রবলেমটাও আমরা হাতে হাতে সলভ করে ফেললাম। আচ্ছা, তারপরে দেখো আমরা যদি এখন ত্রিকোণমিতিক অনুপাত এই প্রবলেমগুলোতে যাই, আমরা জানি যে আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাত সময়ের মান, এটা হচ্ছে একটা অধ্যায়। এখন এখানে যে আমাদের এই প্রবলেমটা দেওয়া আছে যে cos 198 ডিগ্রি প্লাস sin 432 ডিগ্রি প্লাস tan 168 ডিগ্রি প্লাস tan 12 ডিগ্রি, এটার ভ্যালু কত। এটা দেখো, এটা কিন্তু অনেকবারই অ্যাডমিশন টেস্টে বিভিন্নবার এসেছে, এবং আমরা ত্রিকোণমিতির অনুপাত সময়ের যে অধ্যায়টা, সেই অধ্যায়তেও কিন্তু এটা ব্যাপার আলোচনা করেছি। এবং এটা দেখো, এটার ভ্যালু 0 আসবে। কেন 0 আসবে, এই যে এখানে cos আর sin এর ভ্যালু একটা অন্যটা নেগেটিভ আসবে, tan এবং tan, এই যে tan 12 এবং এটার ভ্যালুই হচ্ছে মাইনাস tan 168 ডিগ্রি, ঠিক আছে। এই জন্যই মূলত হচ্ছে আমরা এইভাবে হিসাব করলে দেখা যায় যে হচ্ছে আমার অ্যান্সারটা মিলে যাবে, ঠিক আছে, 0 হয়ে যাবে। এই দুটো কাটাকাটি হয়েছে, 0 হয়ে যায়। আচ্ছা, পরবর্তী প্রবলেমটা দেখি। পরবর্তী প্রবলেমটা বলেছে tan থিটা সমান 5/12 এবং থিটা সূক্ষ্মকোণ, ঠিক আছে। তাহলে দেখো, থিটা যদি সূক্ষ্মকোণ হয়, এই যে 5/12 এটা থিটা, তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে 5/12, অতিভুজটা কত, অতিভুজ হচ্ছে √12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, 12 স্কয়ার মানে 144 আর 5 স্কয়ার মানে 25, এটা যোগ করলে হয় 169, এটাকে রুট করলে হয় 13, তাহলে অতিভুজটা হচ্ছে 13। তাহলে অতিভুজ 13 হলে sin থিটার ভ্যালু কত, sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে 5/13, আর এখানে প্লাস sec অফ মাইনাস থিটা আর sec থিটার ভ্যালু একই, তাহলে এটার ভ্যালু কত, এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত, এই যে 13 ডিভাইডেড বাই ভূমি, ভূমি কত 12, ঠিক আছে, হয়ে গেল।
তাহলে এখন এটা লসাগু কত? এটা লসাগু হচ্ছে দেখো 12 আর 13 গুণফল। 12 আর 13 গুণ করলে কত হয়? এই যে 12 এটা 13, 6, 3, 0, 2, 1, তাহলে 6, 5, 1, 156। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে লসাগু। তাহলে 156, 13 দিয়ে 156 ভাগ করলে হয় 12, 12 আর 5 গুণ করলে হয় 60, প্লাস এখানে আছে হচ্ছে 12 দিয়ে 156 কে ভাগ করলে হয় 13, 13 13 হলে 13 স্কয়ার মানে 169। তাহলে 60 আর 169 এর যোগফল 9, তারপর 12 এর 2, 2 বাই 156। ঠিক আছে, তাহলে এই যে 229 বাই 156, বি নাম্বার অপশন, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তারপরে এবার চলো আমরা পরবর্তী অধ্যায় যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটার প্রবলেমগুলো সলভ করব। এবং এই অধ্যায়ের ক্লাসেও আমরা দেখেছি এখানে বিভিন্ন ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে সেগুলো সঠিক প্রয়োগ করলেই আমরা কিন্তু এই অধ্যায়ের বিভিন্ন প্রবলেমের সলিউশন করতে পারি। ফর এক্সাম্পল, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম যে সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রিটার ভ্যালু কত? এটা আমরা উপরে সাইন সি প্লাস সাইন ডি, নিচে সাইন সি মাইনাস সাইন ডি এটার হিসাব করে ফেলবো। তাহলে সাইন সি প্লাস সাইন ডি হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2। তাহলে 75 আর 15 যোগ করলে হয় 90, 90 কে 2 দিয়ে ভাগ করলে হয় 45 ডিগ্রি। তারপরে ইনটু cos c মাইনাস ডি বাই 2। তাহলে 75 থেকে 15 বিয়োগ করলে হয় 60, 60 থেকে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে 30 ডিগ্রি বসালাম, ঠিক আছে, ডিভাইডেড বাই নিচে হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি মানে 2 cos c প্লাস ডি বাই 2 মানে 45 ডিগ্রি ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 মানে 30 ডিগ্রি। ঠিক আছে, এটা হয়ে গেল। এখন সাইন 45 আর cos 45 এর ভ্যালু একই, এটা কেটে দিলাম, 2 আর 2 কেটে দিলাম। উপরে থাকলো হচ্ছে cos 30, cos 30 মানে হচ্ছে √3/2 আর নিচে সাইন 30 মানে হাফ। তাহলে এটা কাটাকাটি গিয়ে দেখো বাকি থাকে হচ্ছে শুধুমাত্র √3। তাহলে এই যে √3, এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পেয়ে গেলাম। তারপরে এখানে আরেকটা যে cos 75 ডিগ্রি কোণের মান কত, এটা নির্ণয় করতে হবে। cos 75 ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারি cos অফ 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ঠিক আছে, এভাবে লিখলে এখন আমরা cos অফ a প্লাস b এর সূত্র ব্যবহার করতে পারি। cos অফ a প্লাস b, এটার অ্যান্সার বা মান হচ্ছে দেখো cos অফ a প্লাস b মানে cos a cos b, এই যে cos a cos b মাইনাস sin a sin b। তাহলে sin 75 ডিগ্রি sin 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন যদি আমি ভ্যালুগুলো বসিয়ে দিই, cos 45 মানে 1/√2, cos 30 মানে √3/2। ঠিক আছে, মাইনাস sin 45 মানে 1/√2, sin 30 মানে হাফ। তাহলে এখন নিচে লসাগু হচ্ছে 2√2, এখানে হলো √3 মাইনাস 1। তাহলে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2√2, অর্থাৎ ডি নাম্বার অপশন, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এই নিয়ে আমাদের ত্রিকোণমিতি অধ্যায়ের আলোচনা শেষ হলো। তাহলে এবার চলো আমরা ফাংশন অধ্যায়ে চলে যাই। ফাংশন এই অধ্যায় থেকে মেইন যে টপিকটা আমরা সবসময় ফোকাস করি সেটা হচ্ছে ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করা। তোমরা ফাংশন এবং এই অধ্যায়ের যে অ্যাডমিশন ক্লাসটা আছে সেটা করলে এই অধ্যায়ের টপিকটা আবার মনে পড়বে বা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন বলেছে যে f of x সমান 1/√4 - x, এই ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ কত নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে যদি আমরা ডোমেইন নির্ণয় করি, তাহলে ডোমেইন অর্থাৎ কোন কোন x এর ভ্যালুর জন্য এই ফাংশনের একটা ভ্যালু থাকবে। দেখো এখানে √এর ভিতরে 4 - x আছে, এই জিনিসটার ভ্যালু কিন্তু কখনো 0 হতে পারবে না, এই জিনিসটার ভ্যালু সবসময় 0 থেকে বড় হতে হবে। এবং আমরা জানি যে √এর ভ্যালু পজিটিভ √, যেহেতু 0 থেকে বড় বলছি, ঠিক আছে, 0 থেকে বড় বলছি, তাই এটা পজিটিভ √, আছে। তাই এটার জন্য আমরা যেটা করতে পারি যে এই 4 - x টার্মটা কিন্তু কখনো 0-র চেয়ে ছোট হবে না। ঠিক আছে, কারণ নেগেটিভ সংখ্যার কোনো বর্গমূল হয় না, সেটা একটা অকাল্পনিক সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারে চলে যায়। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমরা যদি বলি 4 - x যদি সবসময় 0 থেকে বড় লাগে, তাহলে x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু কিন্তু 4 এর চেয়ে বড় হতে পারবে না। ঠিক আছে, 4 হলেও 4ও হতে পারবে না। ঠিক আছে, 4 এর চেয়ে সবসময় ছোট হতে হবে। তাহলে এই যে দেখো -∞ থেকে 4 পর্যন্ত, এই যে দেখো এই দুইটা অপশনই কিন্তু আমাদের ডোমেন হইতে পারে। তাহলে অপশন এ কাটা, অপশন ডি ও কাটা, এই দুইটা ডোমেন হবেই না। তাহলে এখন এই দুইটার মধ্যে রেঞ্জ কোনটা, চলো আমরা নির্ণয় করি রেঞ্জ। ঠিক আছে, তাহলে রেঞ্জ নির্ণয় করার জন্য আমাদের যেটা ইনভার্স ফাংশনটা বের করে নিতে হবে প্রথমে, y = 1/√4 - x। এটাকে যদি আমি এখন উল্টিয়ে দিই তাহলে এখানে হয় √4 - x সমান 1/y।
এবার স্কোয়ার করলে হয় হচ্ছে 4 মাইনাস এক্স সমান 1 বাই ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু আমরা পাবো, এক্স এর ভ্যালু হচ্ছে 4 মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার, এটা ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে y এর ভ্যালু কিন্তু কখনো 0 হবে না, 0 হলেই কিন্তু 1/0 এটা একটা আনডিফাইন্ড টার্ম চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে এই যে সি নাম্বার অপশনে y কে 0 সমান বলে ধরিয়েছে, কিন্তু এটা হবে না, তাই আমাদের বি নাম্বারটাই হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। দেখছো এরপর এখানে আমরা সিম্পলি জাস্ট ক্যালকুলেশন শেষ না করি থিওরির মাধ্যমে জেনে গেলাম যে আমাদের আসলে কোন প্রশ্নটা সঠিক উত্তর হবে। আচ্ছা, তারপরে দেখি সংযোজিত ফাংশন, এটার ব্যাপারে একটা আলোচনা করি। এই অঙ্কগুলো অনেক আসে অ্যাডমিশন টেস্টে। সংযোজিত ফাংশনের এই অঙ্কে বলেছে এফ অফ এক্স দেওয়া আছে, জি অফ এক্স দেওয়া আছে, তাহলে এফ সার্কেল জি এর ডোমেন কত? তাহলে প্রথমে আমাদের এফ সার্কেল জি অথবা এফ অফ জি অফ এক্স এটা নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে এফ অফ জি অফ এক্স এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখন এফ এর যে ফাংশনটা সেখানে এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস 1 বসাবো, তাহলে এটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2, ঠিক আছে। এটা হলো, তাহলে এখন এখানে যদি আমরা হচ্ছে হিসাব করি তাহলে এটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা হয়ে গেল। তাহলে এখন এটার ডোমেইন নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্স এর ভ্যালু কত থেকে কতর মধ্যে থাকলে এটার মান আমরা পাবো, ঠিক আছে। এখন দেখো এটার ডোমেইন থেকে স্পষ্ট যে এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 এই অংশটুকু কখনো মানে সবসময় 0 এর সমান বা 0 থেকে বড় হবে, ঠিক আছে। এখন এখান থেকে আমরা যদি এখানে হিসাব করি তাহলে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 1 আসে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার যদি 1 চেয়ে বড় হয় তাহলে মানে বড় হয়, তাহলে শুধুমাত্র যে হচ্ছে যে এই যে আমরা যদি এখন একটা সংখ্যা রেখা অঙ্কন করি, এটা 0, এটা 1, এটা -1, এই 1 আর -1 এর মাঝখানে কোনো একটা সংখ্যা যদি হয়, ঠিক আছে, x এর মান যদি এরকম কোনো একটা সংখ্যা হয় তাহলে কিন্তু এইটাকে স্কোয়ার করলে 1 চেয়ে বড় হবে না, একটা নেগেটিভ সংখ্যা হয়ে যাবে, তখন আমরা কিন্তু এই সংযোজিত ফাংশনটা পাবো না। তাহলে এই যে রিজিয়নটা, এই রিজিয়নে কোনো x এর মান থাকতে পারবে না, ঠিক আছে। তাহলে এই রিজিয়নে x এর মান থাকতে পারবে না মানে হচ্ছে এই যে দেখো এটা ডোমেইন হচ্ছে যে 1 হলেও এটার ভ্যালু 0 এটা থাকতে পারবে, ঠিক আছে। মানে এই যে এখান থেকে এই পর্যন্ত হতে পারে বা 1 থেকে ডানে হতে পারে, ঠিক আছে। তাহলে এটাকেই দেখো এই যে ডি নাম্বার অপশন দিয়ে প্রকাশ করছে যে এটাকে -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত 1 এর সমান হতে পারে, ইউনিয়ন 1 থেকে +ইনফিনিটি পর্যন্ত এবং 1ও থাকবে, ঠিক আছে। তাহলে এই যে ডি নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তাহলে এবার আসো আমরা হচ্ছে আমাদের প্রথম পত্রের ক্যালকুলাস এটা শুরু করি এখন আলোচনা। ক্যালকুলাসের প্রথমে আসে হচ্ছে যে অন্তরীকরণের সীমা। তাহলে এখন এই সীমা সংক্রান্ত প্রবলেমগুলো আমরা সলভ করার সময় ক্লাসে বলেছিলাম যে তোমরা ম্যাক্সিমাম অঙ্কই হচ্ছে সীমার ম্যাক্সিমাম প্রবলেমে আমরা লপিটালস রুল বা এল'হসপিটালস রুল দিয়ে করতে পারি, ঠিক আছে। যেখানে হচ্ছে আমার যদি লিমিট বসালে ডাইরেক্ট ইনফিনিটি বাই 0/0 আকার আসে, তখন আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করে আবার মান বসালে অ্যান্সার পেয়ে যাব। তাহলে এখন যদি আমরা এখানে ডিফারেন্সিয়েশন করি sin ইনভার্স টুয়াইস x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/√1 - x², মানে এখানে 4x² ইনটু যাকে x ধরেছি, এখানে টুয়াইস x কে x ধরেছি তার ডিফারেন্সিয়েশন তো এখানে 2 বসবে, ঠিক আছে। আর নিচে x এর ডিফারেন্সিয়েশন হয় 1, শেষ। তাহলে এখন দেখো আমরা যদি এখন x এর ডাইরেক্ট ভ্যালুটা বসিয়ে দিই তাহলে এটা হয় 1/1 - 0 * 2, ঠিক আছে, এটা ডিভাইডেড বাই 1, তাহলে থাকলো কত? এটা 1, এটা গুণ করলে হয় 2, 2/1 মানে 2, অর্থাৎ সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তাহলে এবার চলো আমরা আরেকটা প্রবলেম দেখি ডিফারেন্সিয়েশনে, সেটা হচ্ছে অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ। এটা আমরা ডিফারেন্সিয়েশন অধ্যায়ে এগুলো সবগুলো টপিকে আলোচনা করেছি। তাহলে এখানে এই ইকুয়েশন থেকে আমার dy/dx এর ভ্যালু বের করতে হবে। তাহলে x² প্রথমে, তাহলে x² করলে হয় হচ্ছে টুয়াইস x প্লাস এখানে হচ্ছে 3xy, তাহলে 3x কে রেখে করলে হয় dy/dx প্লাস 3y আর x কে করলে হয় 1, শেষ। তারপর এখানে প্লাস 5y², তাহলে 5y² হচ্ছে এখানে 5 ইনটু টুয়াইস y, ঠিক আছে, ইনটু যাকে y ধরেছি অর্থাৎ dy/dx এটা। তাহলে এখন এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে দেখো ইকুয়ালস টু 0। তাহলে এখন যদি আমরা dy/dx গুলোকে শুধু একত্রে রাখি তাহলে 3x প্লাস 10y ইনটু dy/dx ইকুয়ালস টু, আর এটা যদি আমি বাকিটা ওই পাশে নিয়ে যাই তাহলে হবে -3y - টুয়াইস x, শেষ। তাহলে এখন শুধুমাত্র dy/dx এর ভ্যালু হচ্ছে -3y - টুয়াইস x ডিভাইডেড বাই
এখানে থাকবে হচ্ছে থ্রাইস এক্স প্লাস 10y শেষ। তাহলে এখন এটা যদি আমরা বলি তাহলে এটা যে এ নাম্বার অপশনটা, এই যে মাইনাসটা কমন নিলে উপরে সব প্লাস হবে, নিচের অপশনটা এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার চলো আমরা যোগজীকরণের দুইটি প্রবলেম দেখে আসি। যোগজীকরণের প্রথমে প্রবলেম বলেছে e to the power x 1 plus x নিচে cos স্কয়ার x e to the power x dx equals to f of x plus c হলে f of x মানে ফাংশনটা কত, অর্থাৎ কাকে ইন্টিগ্রেশন করলে আমরা এই ফরম্যাটটা পাবো বা একে ইন্টিগ্রেশন করলে কি আসে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এখানে যদি আমরা মেথড অফ সাবস্টিটিউশনটা ব্যবহার করি, অর্থাৎ দেখো এখানে যে উপরে লবে e to the power x প্লাস e to the power x ইন্টু x এটা টার্মটা আছে, অর্থাৎ এখানে যদি আমরা সাবস্টিটিউশন করি যে লেট এই যে x e to the power x এটাকে যদি আমরা z ধরি তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে, দেখো e to the power x কে রেখে x কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1 প্লাস আবার x কে রেখে e to the power x কে ডিফারেন্সিয়েশন করলে হবে e to the power x সমান হবে dz dx। তাহলে এখান থেকে আমরা দেখো সাবস্টিটিউশন করতে পারি ইজিলি যে e to the power x ইন্টু 1 প্লাস x dx এটার ভ্যালু হচ্ছে dz এর সমান। তাহলে এখান থেকে যদি আমরা এখন দেখো আমরা যদি এটাকে লিখি ইন্টিগ্রেশন এই পুরা লবটা এবং dx এটার ভ্যালু হচ্ছে dz ডিভাইডেড বাই cos স্কয়ার, এখানে দেখো x e to the power x কে আমরা z ধরেছি তাহলে এখানে z ধরে দিয়ে দিলাম। তাহলে এখন দেখো 1 বাই cos স্কয়ার x মানে হচ্ছে sec স্কয়ার z। ঠিক আছে, মানে 1 বাই cos স্কয়ার z মানে sec স্কয়ার z তারপরে dz। এখন sec স্কয়ার কে হচ্ছে আমরা জানি ইন্টিগ্রেশন করলে হয় tan z। ঠিক আছে, প্লাস একটা যোগজীকরণ ধ্রুবক, তাহলে এখানে z এর ভ্যালু বসালে হয় দেখো tan x e to the power x এটা প্লাস c। তাহলে এই যে এখানে আমাদের যে প্রদত্ত প্রশ্নে f of x টা আছে সেই f of x এর মানটা পেয়ে গেছি, সেটা হচ্ছে tan of x e to the power x। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন বি। আচ্ছা, তাহলে যোগজীকরণের পরের প্রবলেমটা, এই ধরনের প্রবলেম দেখবা অনেকবারই হচ্ছে প্রশ্নে এসেছে এবং তোমাদের যোগজীকরণ ক্লাসেও এই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করা হবে। আচ্ছা, তাহলে এখন দেখো এই ধরনের প্রবলেমগুলোতে যেটা আমরা করতে পারি যেটা হচ্ছে একটা লিমিটের মধ্যে f of x dx একটা ফাংশনের ইন্টিগ্রেশন বলে দিয়েছে 5, তাহলে লিমিটটা যদি চেঞ্জ হয়, অর্থাৎ লিমিটটা দেখো 1 থেকে 4 এর জায়গায় কারণ লিমিট 0 থেকে 1, তখন হচ্ছে এই একই ফাংশনের জায়গায় x এর জায়গায় থ্রাইস x প্লাস 1 বসালে এটার ইন্টিগ্রাল ভ্যালু কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এটা আমাদের দেয়া আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা যেটা করতে পারি যে আমরা যদি বলি যে হচ্ছে থ্রাইস x প্লাস 1 এটাকে আমরা নতুন একটা ভেরিয়েবল ধরবো z, তাহলে এটাকে এখন ডিফারেন্সিয়েশন করলে হয় 3 শুধু 3 ইকুয়ালস টু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় dz dx। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3 dx সমান হচ্ছে dz। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। তাহলে এখানে যদি আমি এখন এই যে এই প্রদত্ত যেটার ইন্টিগ্রাল ভ্যালু বের করতে হবে, এখানে যদি এখন আমরা লিমিটটা বের করি, দেখো এখানে লিমিট হচ্ছে 0 থেকে 1, তাহলে দেখো আমার এখানে আমি যদি এখানে একটা বক্স করি আর এখানে আগের ভ্যারিয়েবল x আর নতুন ভ্যারিয়েবল z। আচ্ছা, তাহলে x এর এখানে লোয়ার লিমিট 0 আপার লিমিট 1, তাহলে এখন দেখো x এর ভ্যালু যদি 0 হয়, x এর ভ্যালু যদি আমরা এখন এই ইকুয়েশনের মধ্যে 0 বসাই, x এর ভ্যালু 0 হলে দেখো z এর ভ্যালু হয় শুধু 1। ঠিক আছে, তাহলে z এর ভ্যালু হয় শুধু 1, আর এখানে x এর ভ্যালু যদি আমরা মনে মনে 1 বসাই তাহলে দেখো 3 ইনটু 1 হচ্ছে 3, 3 প্লাস 1 হচ্ছে 4, তাহলে z এর ভ্যালু হয়ে যায় 4। তাহলে এখানে লিমিটটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এখন যে ভ্যালুটা আসলো সেটা কি, দেখো যে ইন্টিগ্রেশন এখানে 0 এর জায়গায় x এর লিমিট 0 এর জায়গায় এখানে z এর লিমিট হবে 1, আর x এর লিমিট 1 এর জায়গায় z এর লিমিট হবে 4, তারপর f of z dz এটা হয়ে গেল। আর এখানে দেখো এই যে dx এর ভ্যালুটা এখানে হচ্ছে 3dx হচ্ছে dz, তাহলে শুধু dx এর ভ্যালু হচ্ছে 1/3 dz, তাহলে এখানে একটা 1/3 চলে আসবে। ঠিক আছে, হয়ে গেল শেষ। এখন দেখো তো 1/3 এখানে আমরা জানি হচ্ছে নির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে যে কোনো একটা নির্দিষ্ট ধরো এখানে a to b f of x dx এরকম যদি একটা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন থাকে লিমিটের মধ্যে, আবার একই লিমিটের মধ্যে আমরা এখানে জাস্ট ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে z এ পরিণত করতে পারি, ইন্টিগ্রেশনের মান একই থাকে। ঠিক আছে, মানে জাস্ট ফাংশনের ভ্যারিয়েবল চেঞ্জ করলে একই লিমিটের মধ্যে সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের মান একই থাকে। তাহলে এখন আমরা সেম এখানে লিমিট 1 to 4 রেখে z টাকে শুধু f of মানে z টাকে x দিয়ে রিপ্লেস করলে দেখো f of x dx চলে আসে,
এবং এই জিনিসটার ভ্যালু কিন্তু আমাদের বলে দিয়েছে হচ্ছে 5, তাহলে এখানে আসবে 5/3। তাহলে 5/3 হচ্ছে যে সি নাম্বার অপশন, এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে দেখো এই ধরনের প্রবলেমগুলোতে আমাদের তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেই ফাংশনটার ইন্টিগ্রাল ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে, সেই ফাংশনটার হচ্ছে নতুন এই যে এফ অফ সামথিং, এখানে এটাকে আমরা জেড ধরতে হবে। তারপর ক্যালকুলেশন করলে দেখা যাবে যে সামহাউ আমরা এখানে একটা কনস্ট্যান্ট পেয়ে যাব, যেখানে ডিএক্স এর সাথে সেই কনস্ট্যান্টটা চলে আসবে এবং এই কনস্ট্যান্টের সাথে প্রদত্ত ইন্টিগ্রাল ভ্যালুটা বসিয়ে দিলেই হচ্ছে দেখা যাবে যে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা ছিল ইন্টিগ্রেশন একটা প্রবলেম। তাহলে এই নিয়ে হচ্ছে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের বিভিন্ন অধ্যায়ের কয়েকটি উল্লেখযোগ্য গাণিতিক সমস্যা দেখে ফেললাম। তাহলে এবার চলো দ্বিতীয় পত্রে চলে যাই। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টাই হচ্ছে কি বাস্তব সংখ্যা ও অসমতা, এবং এই অধ্যায়ের আমরা এই ভিডিও শুরুতে আলোচনা থেকে জেনেছি যে এই বাস্তব সংখ্যা অধ্যায়ের কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আসে, সেটা হচ্ছে অসমতা থেকে। এটা গত বছর 15টা যখন অবজেক্টিভ প্রশ্ন ছিল তখনও এসেছে, এবং আগে যখন 30টা করে ছিল পরীক্ষায় সেক্ষেত্রেও কিন্তু প্রত্যেক বছরই কোনো বছরই এই অসমতার প্রবলেমটা কিন্তু মিস যায়নি। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে আমরা একটা অসমতার সমাধান করতে বলেছি। এখানে একটা মডুলাস চিহ্নের মধ্যে 5-2/3x এটার হচ্ছে পরম মান, মডুলাস চিহ্ন ইজ লেস দ্যান 1। তাহলে এটা সমাধান সেট কত? ঠিক আছে, এখন আমরা এটা শিখেছি যে এই ধরনের মডুলাস চিহ্ন থাকলে আমরা আগে এটাকে লিখে ফেলতে পারবো। এটাই হচ্ছে যে মানে এইটা যদি x মডুলাস অফ x লেস দ্যান a হয় তাহলে এটা মাইনাস a থেকে x বড় এবং x হচ্ছে প্লাস a থেকে ছোট। সেই নিয়ম অনুসারে আমরা এখানে লিখতে পারি -1 ইজ লেস দ্যান 5-2/3x ইজ লেস দ্যান 1। ঠিক আছে, এটা এভাবে লিখতে পারি। তারপরে আমরা যদি এখন একটু জাস্ট হচ্ছে সলিউশনটা করি, এখানে প্রথমে আমরা 5 মাইনাস করে দিব, তাহলে এখানে 5 মাইনাস করলে হয় এখানে -6, তাহলে -2/3x, আর এখানে 5 মাইনাস করলে হয় -4। তারপরে হচ্ছে আমরা যেটা করতে পারি নেগেটিভ চিহ্ন দিয়ে গুণ দিলে আমার হচ্ছে নেগেটিভ চিহ্ন গুণ দিলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 6, তাহলে এটা গ্রেটার দেন এটা 2/3x, এটা গ্রেটার দেন এটা হবে 4। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এখন আমরা যদি আবার একটু উল্টিয়ে দিই, এটা 4 এদিকে চলে আসবে, 2/3x এদিকে চলে আসবে, আর 6 মানে আমি লেস দেন আকারে লিখলাম। তারপরে দেখো আমরা এখানে 2 দিয়ে ভাগ করে ফেলতে পারি, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2, তারপরে এটা 1/3x, এটা হয় 3। এবার শেষে যেটা করতে পারি আমরা উল্টিয়ে দিতে পারি। হ্যাঁ, উল্টিয়ে দিলে কত হয়? উল্টিয়ে দিলে হচ্ছে আমরা জানি অসমতার চিহ্ন আবার পরিবর্তন হবে, তাহলে হাফ এটা গ্রেটার দেন 3x, এটা গ্রেটার দেন 1/3। শেষ, তাহলে এখন লেস দেন আকারে লিখলে এটা 1/3 3x, এটা হচ্ছে হাফ। তাহলে এখন যদি আমরা 3 দিয়ে ভাগ করে দিই শুধুমাত্র, তাহলে আমাদের সলিউশনটা হয়ে যাচ্ছে যে 1/9 ইজ লেস দেন x ইজ লেস দেন 1/6। এটা এখন দেখো এই অ্যান্সারটা কোথায় আছে, এই অ্যান্সারটা হচ্ছে যে সি নাম্বার অপশন, তাই এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে দেখো এটা একদম বেসিক অসমতার হচ্ছে প্রপার্টি থেকে আমরা এটা জেনেছি, এবং এটা হচ্ছে অসমতার যে আমাদের ক্লাস আছে এই অধ্যায়ের আলোচ্য বিষয়ের যে ক্লাসটা, সেই ক্লাসেও দেখবা যে হচ্ছে আমরা এরকম সিমিলার অনেকগুলো অসমতার সমাধান করেছিলাম, এবং এখান থেকে আমাদের টেক অ্যাওয়ে হচ্ছে এটাই যে অসমতার সমাধানের জাস্ট বেসিক কিছু নিয়ম মনে রাখলেই খুব তাড়াতাড়ি কিন্তু এই সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারবা। আচ্ছা, তারপরে দেখি পরের টপিকটা, এটাও একটা অসমতার সমাধান, যেহেতু অসমতার সমাধানই আমাদের বেশি আসে এবং এটা খুবই 18-19 একটা রিসেন্ট প্রশ্ন। এবং দেখো এর আগের প্রবলেমে আমরা লেস দেন মানে অসমতাতে লেস দেন থাকলে কিভাবে সলিউশন করতে হয় এটা শিখেছিলাম। এবার চলো আমরা গ্রেটার দেন একটা প্রবলেমের সলিউশন করি। এখন গ্রেটার দেনের যে আমরা কনসেপ্টটা দেখেছিলাম যে একটা মডুলাস ইজ গ্রেটার দেন এ থাকলে এটার যে রেঞ্জটা হবে সেটা হচ্ছে x হচ্ছে a থেকে ছোট মাইনাস a থেকে ছোট হবে, আর x হচ্ছে পজিটিভ a থেকে বড় হবে। ঠিক আছে, এই ধরনের রেঞ্জ দেখেছিলাম। ঠিক আছে, তাহলে এখন ওই সেম প্রবলেমটা যদি আমরা সেম থিওরিটা যদি আমরা এখন অ্যাপ্লাই করি, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এই যে 5 - 2x টা হচ্ছে 4 থেকে বড় বা এর সমান হবে এবং -4 থেকে ছোট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে -4 থেকে ছোট বা সমান হবে। ঠিক আছে, এই যে এটা লিখে দিলাম, এটা দুইটা সলিউশন। তাহলে এখন এগুলোকে আমরা সলভ করি। চলো তাহলে সলভ করার জন্য প্রথমেই দেখো এখানে 5 মাইনাস করে দিতে হবে, তাহলে -2x, 5 এখানে মাইনাস করলে হয় -1। তাহলে এখন যদি আমি হচ্ছে একটু গুণ দিই, -1 দিয়ে গুণ দিই, তাহলে 2x অসমতা চেঞ্জ হয়ে যাবে, এটা হবে 1। তাহলে এখান দিয়ে বের হলো x ইজ লেস দেন অর ইকুয়ালস টু হাফ। ঠিক আছে, এটা হয়ে গেল।
আর আরেকটা প্রবলেম দেখি, আরেকটা অংশ বাকি আছে। তাহলে এখানে প্রথমেই আমরা যেটা করতে পারি যে 5 বিয়োগ করে দিতে পারি। 5 বিয়োগ করলে এটা -2x ইজ লেস দ্যান ইকুয়ালস টু, এটা হয়ে যাবে 5 আরো বিয়োগ করলে হবে -9। তাহলে এখন যদি আমি মাইনাস চিহ্ন দিয়ে গুণ করি তাহলে হয় 2x, আর অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে 9। তারপর এখন 2 দিয়ে ভাগ করলেই হবে ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 9/2। ঠিক আছে, হয়ে গেল। এখন এই সমাধান সেটটা আমরা যেভাবে পেতে পারি সেটা হচ্ছে, দেখো x হচ্ছে, আমরা যদি এখন একটা সংখ্যা রেখা অঙ্কন করি, এটা -ইনফিনিটি, এটা হচ্ছে +ইনফিনিটি। তাহলে এটা ধরো হাফ বিন্দু, এটা হচ্ছে 9/2 বা 4.5 যেটা। তাহলে এখন হাফের চেয়ে ছোট বা সমান, তাহলে এই যে এইটা হচ্ছে x এর একটা রেঞ্জ, আর একটা হচ্ছে 9/2 হচ্ছে বড় বা সমান, এইটা আরেকটা রেঞ্জ। তাহলে এই রেঞ্জটা অসমতার মাধ্যমে প্রকাশ কিভাবে করব? আমরা যদি এরকম ব্যবধি দিয়ে প্রকাশ করি, একটা হচ্ছে -ইনফিনিটি থেকে হাফ পর্যন্ত, এখানে ক্লোজড ইন্টারভাল, এখানে ওপেন ইন্টারভাল, আর ইউনিয়ন, তারপর এখানে 9/2 তে ক্লোজড ইন্টারভাল, কমা ইনফিনিটিতে ওপেন ইন্টারভাল, এই যে বি নাম্বার অপশন। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। এবং দেখা যায় যে আমরা এই ধরনের প্রবলেম সলিউশনের ক্ষেত্রে সবসময় দেখিয়েছিলাম যে এরকম একটা মডুলাস চিহ্ন গ্রেটার দ্যান ইকুয়ালস টু থাকলে এই ধরনের একটা স্ট্যান্ডার্ড সলিউশন পেয়ে থাকি নরমালি, যে -ইনফিনিটি থেকে একটা স্টার মানে এই একটা ভ্যালু আসবে। এখন এখানে যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু থাকে তাহলে ক্লোজড ইন্টারভাল হয়, আর শুধু গ্রেটার দ্যান থাকলে হচ্ছে এটা এরকম স্টার, এরকম ওপেন ইন্টারভাল হবে। তারপর ইউনিয়ন, আর একটা ধরো হচ্ছে এখানে ইউনিয়ন, এখানে হচ্ছে স্টার প্রাইম, ধরো স্টার প্রাইম দিয়ে হচ্ছে +ইনফিনিটি পর্যন্ত হয়ে থাকে। আর এটা যদিও হচ্ছে শুধু গ্রেটার দ্যান থাকে, ইকুয়ালস টু না থাকে, তাহলে এই ক্ষেত্রে এটাও হচ্ছে ওপেন ইন্টারভাল হবে, এজ এ স্টার প্রাইম কমা পজিটিভ ইনফিনিটি। ঠিক আছে, এই ধরনের অ্যান্সার আমরা সাধারণত পেয়ে থাকি। আচ্ছা, তাহলে এটা গেল অসমতা সংক্রান্ত আলোচনা। তারপরে আসে হচ্ছে যোগাশ্রী প্রোগ্রামিং, যেটা হচ্ছে আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। যোগাশ্রী প্রোগ্রামিং থেকে কয়েক বছর পর পর মাঝে মাঝে একটা করে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, সাধারণত একটাই আসে, যদি এসে থাকে, এর বেশি কখনো কোয়েশ্চেন আসে না এই অধ্যায় থেকে। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের কিছু শর্ত দিয়ে দিয়েছে এবং শর্ত সাপেক্ষে একটা উদ্দেশ্য ফাংশন z দিয়ে দিয়েছে, এবং আমাদেরকে এই রাশিটার সর্বনিম্ন বা লোয়েস্ট ভ্যালু বের করতে হবে। আমরা যোগাশ্রী প্রোগ্রামের এই যে ভিডিওটা আমরা ক্লাস করেছি অ্যাডমিশন প্রোগ্রামের, সেই ভিডিও ক্লাসে কিন্তু আমরা এই সেম প্রবলেমটারই সলিউশন দেখিয়েছিলাম কিভাবে হয়, এবং এই সলিউশনটা হচ্ছে অপশন ডি -5 হচ্ছে এটার লোয়েস্ট অ্যান্সারটা। এটা বের করার আরেকটা সিস্টেম হচ্ছে, আমরা সহজে যেটা বলেছিলাম যে এটার যেটা মেইন দুইটা শর্ত আছে, সেই দুইটা শর্তকে আমরা কি করব, সেই দুইটা শর্তকে হচ্ছে আমরা ইকুয়াল টু ধরে স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করব। এই যে x + 2y = 8 দিয়ে এই দুটো ইকুয়েশন এখন সলভ করা ট্রাই করব। ঠিক আছে, তাহলে সলভ করলে কি হয়? সলভ করলে দেখো, এটা যদি আমি মাইনাস করে দিই, এটা থেকে এটা মাইনাস করি, তাহলে y সমান আসে 3, আর এই 3টা যদি এখানে বসিয়ে দিই, x সমান আসে হচ্ছে 2। তাহলে এটা একটা সলিউশন। তাহলে কি কি বিন্দু আমরা পাবো? যেসব বিন্দু আমরা পাবো সেগুলো হচ্ছে, এই যে আমরা যদি একটা ছবি অঙ্কন করি, দেখো একটা হচ্ছে x + y = 5, তাহলে এই যে এখানে 5 বিন্দুতে আর এখানে 5 বিন্দুতে এই সরলরেখাটা চলে যাবে। আর একটা হচ্ছে দেখো, এখানে x + 2y = 8, এই রেখাটা হচ্ছে 1 নম্বর শর্ত। এই যে এই 1 নম্বর শর্তটা, এটা কিভাবে অঙ্কন করলাম? আমরা প্রত্যেকটা শর্তকে এরকম ছেদক আকারে সরলরেখা সমীকরণে যদি নিয়ে যাই, তাহলে কিন্তু সহজে আমরা সরলরেখাগুলো অঙ্কন করতে পারি। এক্ষেত্রে এটাকেও ছেদক আকারে নিয়ে গেলে হবে x/8 + y/4 = 1। তাহলে এটা x অক্ষ বরাবর 8 আর y অক্ষ বরাবর 4 ইউনিটে ছেদ করে। ঠিক আছে, তারপরে এই যে এটা হচ্ছে আরেকটা সরলরেখা, এই যে 2 নম্বর সরলরেখাটা এখানে অঙ্কন করলাম। তাহলে এখন দেখো, আমাদের হচ্ছে উদ্দেশ্য ফাংশনের যে হচ্ছে এখন এই অসমতাগুলো দেয়া, যে x + y << এখানে 0 0 বসালে, 0 0 বসালে হয় 0, তাহলে এটা মূল বিন্দুর দিকে শর্ত পালন করে। ঠিক আছে, মানে এখানে দেখো ইকুয়েশনটাতে আমরা মূল বিন্দু সমীকরণ বসালে 0 + 0 মানে মূল বিন্দু স্থানাঙ্ক বসালে এটা হয় 0, 0 তো 5 থেকে কম। ঠিক আছে, তাহলে মূল বিন্দুর দিকে এটা শর্ত মেনে চলে। তারপর দেখো এখানে যদি 0 0 বসাই, তাহলে 0 + 0 > 8, এটা ঠিক না, কারণ 0 তো 8 এর চেয়ে বড় না, তাহলে এটা মূল বিন্দুর দিকে মানে না, তাই এটা এই দিকে হবে। ঠিক আছে, তাই এটা হচ্ছে এই দিকে হবে। তাহলে এখন যদি আমি এটা শর্তটা মানি, তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের
হচ্ছে এই এরিয়াটাই হচ্ছে আমাদের ফলাফল প্রকাশ করবে। এবং দেখো এখানে এই ছেদ বিন্দুটা আমরা বের করেছি 2,3। তাহলে আমরা যে বিন্দুগুলো পেলাম, ঠিক আছে, যে বিন্দুগুলো আমরা আমাদের এলাকাতে পেলাম, সমাধান এলাকায় পেলাম, সেগুলো হচ্ছে কত কত। দেখো দুইটা বিন্দু y অক্ষের উপর আছে, তাহলে 0,4 একটা, তারপর 0,5 একটা, আর একটা হচ্ছে 2,3। এখন এই তিনটা বিন্দুতে আমরা z এর মান নির্ণয় করব। এই তিনটা বিন্দুতে দেখো প্রথমটা z এর মান নির্ণয় করলে কত হয়, প্রথমটা z এর মান নির্ণয় করলে হয় এটা হচ্ছে 0,4, তাহলে -4 আসে। এখানে z এর ভ্যালু হচ্ছে -5 আসে। আর এই 3 নম্বর বিন্দুটা ইউজ করলে z এর ভ্যালু দেখো কত, 4 - 3, 4 - 3 মানে 1 আসে। তাহলে এখানে লোয়েস্ট ভ্যালু হচ্ছে -5, তাই সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে। আর যদি বলতো সর্বোচ্চ মান কত, তখন এটা আমরা এ নাম্বার অপশনটা অ্যান্সারে বলতাম। আচ্ছা, তাহলে এবার আসো আমরা হচ্ছে জটিল সংখ্যাতে চলে যাই। জটিল সংখ্যা অধ্যায়ের কিন্তু হচ্ছে প্রতি বছরই একটা না একটা কোয়েশ্চেন থাকেই, এবং দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময়ে সে প্রশ্নটা মডুলাস এবং আর্গুমেন্ট এই রিলেটেড একটা প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে। তাহলে মডুলাস এবং আর্গুমেন্টের আমরা হচ্ছে, তোমরা যখন জটিল সংখ্যা ক্লাস করেছো যে মডুলাস আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করতে হয় এটা শিখেছো। তাহলে আমরা চলো ঝটপট এই প্রশ্নটার উত্তর দিয়ে দিই। এখানে z1 একটা জটিল সংখ্যা দেওয়া আছে, z2 আরেকটা দেওয়া আছে। তাহলে z1 বাই z2 এর নতি বা আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে। তাহলে z1 বাই z2, তাহলে এখানে আমরা যদি z1 বাই z2 বলি, এটা হচ্ছে 1 - i ডিভাইডেড বাই √3 + i, এটা। ঠিক আছে। তাহলে আমরা এখন করব কি, এই যে z1 বাই z2 এই জটিল সংখ্যাটার হচ্ছে নিচে আমরা অবাস্তব অংশটা সরানোর জন্য নিচের যে রাশিটা আছে তার অনুবন্ধী দিয়ে হরলবকে গুণ দিব। তাহলে 1 - i, এটার সাথে নিচের অনুবন্ধী হচ্ছে √3 - i, এটা গুণ দিব। এবং নিচে দেখো √3 + i এবং √3 - i এটা চলে আসবে। ঠিক আছে। তাহলে এখন নিচে দেখো a² - b² সূত্র যদি আমরা প্রয়োগ করি, তাহলে a² - b²। ঠিক আছে। আর এখানে উপরে গুণ করলে 1 এর সাথে এটা গুণ করলে হয় √3 - i, আর এটা -i এর সাথে গুণ করলে হয় -√3i, -i + i²। ঠিক আছে, এটা চলে আসলো। তাহলে এখন যদি আমরা বলি নিচে √3 কে স্কয়ার করলে হয় 3, -i² হচ্ছে -1, এটা এখানে লিখে দিলাম। ঠিক আছে। আর এখানে দেখো, এখানে যদি আমরা বলি যে এখানে আছে দেখো √3 আর i² এর ভ্যালু হচ্ছে -1, আর এখানে দেখো i যদি আমরা একত্রে লিখি -i × 1 + √3 এভাবে দিতে পারি। ঠিক আছে। এখন দেখো এখানে নিচে 3 প্লাস আর মাইনাসে মাইনাসে +4 হয়ে যাবে। তাহলে √3 - 1/4 এটা হচ্ছে আমার এই জটিল সংখ্যার বাস্তব অংশ, আর অবাস্তব অংশ হচ্ছে 1 + √3/4 এটা। ঠিক আছে, এটা হয়ে গেল শেষ। তাহলে এখন আমরা যেটা হচ্ছে করতে পারি যে এখন এটার হচ্ছে আমরা যেহেতু এই যে z1 বাই z2 জটিল সংখ্যাটাকে রিয়েল এবং ইমাজিনারি পার্টে আলাদা করতে পেরেছি, তাই এটা নতি বা আর্গুমেন্ট হবে যে এটার হচ্ছে tan ইনভার্স। ঠিক আছে, tan ইনভার্স ইমাজিনারি পার্ট বাই রিয়েল পার্ট। ঠিক আছে। কিন্তু তার আগে একটু খেয়াল যদি করি, দেখো এখানে ইমাজিনারি পার্টটা বা বাস্তব অংশটা নেগেটিভ এবং বাস্তব অংশটা পজিটিভ। তাহলে আমরা যদি এই বাস্তব এবং অবাস্তব অক্ষ দিয়ে হচ্ছে এই চিত্রটা আঁকি বা বিন্দুটা স্থাপন করি, তাহলে x পজিটিভ তাহলে এদিকে হবে, আর y নেগেটিভ তাহলে এইখানে কোন একটা বিন্দু হবে। ঠিক আছে, জটিল সংখ্যার জোর কমপ্লেক্স প্লেনে। এখন দেখো এখানে যেটা হচ্ছে যে y যেহেতু নেগেটিভ, আমরা আর্গুমেন্ট বের করার জন্য আমরা যেটা করতাম যে মাইনাস tan ইনভার্স পজিটিভ ভ্যালুটা নিয়ে নিতাম, এই কোণটা পেয়ে যেতাম আমরা। ঠিক আছে। তাহলে এটা tan ইনভার্স, এটা যেটা আসে হচ্ছে ইমাজিনারি পার্ট, তাহলে 1 + √3/4 ডিভাইডেড বাই রিয়েল পার্ট, তাহলে √3 - 1/4 এটা। ঠিক আছে। তাহলে 4 কাটা, তাহলে আসে হচ্ছে tan ইনভার্স, এখানে আসলো হচ্ছে √3 + 1 ডিভাইডেড বাই √3 - 1। এখন এটাকে জাস্ট ক্যালকুলেশন করার জন্য নিচের অনুবন্ধী দিয়ে যদি আবার গুণ করি, তাহলে tan ইনভার্স এটা হচ্ছে দেখো √3 + 1 এটার হোল স্কয়ার হয়ে যাবে, আর এখানে হবে এটা 3 - 1। ঠিক আছে, মানে √3 হোল স্কয়ার - 1 স্কয়ার মানে √3 - 1। তাহলে এটা হবে দেখো tan ইনভার্স, এটাকে হোল স্কয়ার করলে হবে 3 + 1 + 2 √3 ডিভাইডেড বাই নিচে হবে 2। তাহলে এখানে দেখো আমি যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে tan ইনভার্স 4 কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, আর এখানে দেখো 2 কে দিয়ে ভাগ করলে হয় +√3। ঠিক আছে, tan ইনভার্স 2 + √3।
এটার অ্যান্সার হচ্ছে ডি নাম্বার অপশন -5π/12, যেহেতু এই যে মাইনাসটা আছে। ঠিক আছে, এখন দেখো এই যে আমাদের tan ইনভার্সের আগে মাইনাস আছে, তাহলে অলরেডি এ আর বি নাম্বার অপশন বাদ। এবং যেহেতু দেখছো আমরা জানি যে tan ইনভার্স 1 থাকলে সেটা π/4 হতো, তাই অবশ্যই ডি নাম্বার অপশনই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এভাবে দেখো আমরা কিন্তু একটু অঙ্ক করলেই হচ্ছে আমরা কিন্তু এটা সলিউশন বের করে ফেলতে পারতাম। আচ্ছা, তাহলে দেখো পরবর্তী যে সমস্যা চলে যায়, যে হচ্ছে যে জটিল সংখ্যা বিশিষ্ট বিভিন্ন রাশির হিসাবে। যেমন এখানে বলেছে 1/a+i সমান i/a-i হলে এর মান কত। তাহলে এটা যদি আমরা এখন ডাইরেক্ট হিসাব করি, আর গুণন করি, তাহলে a-i সমান i ইন্টু a+i, এটা চলে আসলো। তাহলে এখন দেখো a-i সমান ai প্লাস i স্কোয়ার, i স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1। তাহলে এখন আমরা যদি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টগুলো একত্রে লিখি, তাহলে দেখো এখানে হচ্ছে যেটা হচ্ছে a-i মাইনাস ai প্লাস 1 সমান 0। তাহলে এখানে আসলে দেখো a প্লাস 1 আর এখানে মাইনাস i কমন নিলে হয় a প্লাস 1 সমান 0। ঠিক আছে, তাহলে এখন a এর মান কত আমাদের বের করতে হবে। তাহলে এখানে যদি আমি a প্লাস 1 কমন নিই, তাহলে এখান থেকে আসে দেখো হচ্ছে 1 মাইনাস i সমান 0। এখন এটা ধরো ভাগ করে দিলাম, তাহলে দেখো a প্লাস 1 সমান 0, তাহলে a সমান আসা হচ্ছে -1। তাহলে এই যে সি নাম্বার অপশন -1, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে দেখো এটা একদম বেসিক একটা হচ্ছে জটিল সংখ্যার রাশিকে আমি বীজগাণিতিক হিসাবের মাধ্যমে অজানা রাশি এর মান নির্ণয় করে ফেললাম। আচ্ছা, তাহলে এবার চলো আমরা পরবর্তী অধ্যায়ের আলোচনায় চলে যাই। পরবর্তী অধ্যায়ে বহুপদী এবং বহুপদী সমীকরণে আমরা মূলত মূল সহগ সম্পর্ক থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে এবং এখান থেকে আমরা অ্যান্সার করি। তাহলে এখন এখানে বলেছে মূল সহগ সম্পর্কগুলো, তাহলে তোমার স্পষ্ট ধারণা থাকতে হবে। এখানে ত্রিঘাত সমীকরণ, এখানে একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে। এখন এর মূলগুলো বলেছে আলফা বিটা গামা, তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের মান কত নির্ণয় করতে হবে। এখন আমি যদি এটাকে একটা স্ট্যান্ডার্ড কিউবিক সমীকরণের সাথে কম্পেয়ার করি, এই যে প্লাস সি এক্স প্লাস ডি সমান 0, এগুলো হচ্ছে সব সহগগুলো। তাহলে এখানে আমি কম্পেয়ার করলে এখানে এ এর ভ্যালু পাই 3। ঠিক আছে, তাহলে এ এর ভ্যালু হচ্ছে 3, বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 0, ডি এর ভ্যালু হচ্ছে -1। ঠিক আছে, এটা পেলাম। তাহলে এখন আমরা জানি আলফা বিটা গামা এটা হচ্ছে তিনটা মূল, তাহলে তিনটা মূলের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে -b/a। ঠিক আছে, তাহলে এখানে লিখলাম -b/a। তাহলে বি হচ্ছে 0, এ হচ্ছে 3, তাহলে এটা 0 হয়ে যাবে। তারপরে হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটার ভ্যালু হচ্ছে c/a। ঠিক আছে, তাহলে এটা c/a হলে এখানে ভ্যালুটা কত হবে, c/a হলে দেখো c হচ্ছে 0, তাহলে এটাও 0। তারপর দেখো আলফা বিটা গামা তিনটার গুণফল হচ্ছে -d/a। তাহলে এখানে যদি আমি d এর ভ্যালু -1 হয়, তাহলে -1/3 মাইনাস আছে প্লাস 1/3। তাহলে এখন আমাদের হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের ভ্যালু বের করতে বলেছে, এবং এটার ভ্যালু হচ্ছে আলফা। এটা যদি আমি একবারে হচ্ছে আমরা একটা 9-10 হায়ার ম্যাথের সূত্র পড়েছিলাম। ঠিক আছে, -3 আলফা বিটা গামা প্লাস 3 আলফা বিটা গামা যদি এখানে লিখি, তাহলে এই প্রথম তিনটার এটার হচ্ছে যে সমীকরণটার সূত্রটা হয় সেটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু ইন্টু হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা, এইটা। ঠিক আছে, সাথে প্লাস 3 আলফা বিটা গামা। এখন এই জিনিসটার ভ্যালু 0। তারপরে এই যে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এই পুরো জিনিসটা একটু 0-র সাথে গুণ হবে 0, তাহলে প্লাস 3 ইন্টু এই যে আলফা বিটা গামার ভ্যালু হচ্ছে 1/3, তাহলে 3 ইন্টু 1/3 হচ্ছে, এখন এখানে +1 হয়, এই যে +1 ডি নাম্বার হচ্ছে আমাদের তাই সঠিক উত্তর। ঠিক আছে, এটা একদম ইজিলি আমরা সলিউশন করে পেয়ে গেলাম। এগুলা কিন্তু দেখো একদম মূল সহগ সম্পর্ক থেকে এইগুলা নির্ণয় করা। আচ্ছা, তারপরে আরেকটা মূল সহগ সম্পর্ক দেখো, এখানকার দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে 2x² - 7x + 5 = 0। এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা। ঠিক আছে, তাহলে এখানে দিয়ে দিছে এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা। তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে -b/a, বি হচ্ছে x এর সহগ, এটা হচ্ছে -7, তাহলে -7, a হচ্ছে x² এর সহগ মানে 2, তাহলে এখানে
মাইনাস ওয়ান হচ্ছে প্লাস 7/2, আর আলফা বিটা হচ্ছে সমান c/a। তাহলে c/a হচ্ছে c হচ্ছে 5 আর a হচ্ছে 2, তাহলে এখানে আমি লিখতে পারি 5/2। আচ্ছা, তারপরে দেখো এই যে দ্বিতীয় সমীকরণ দিয়ে দিয়েছে, এটার মূল হচ্ছে বিটা ও গামা। ঠিক আছে, তাহলে বিটা ও গামা হলে বিটা প্লাস গামা সমান b/a মাইনাস b/a, তাহলে মাইনাস এখানে b হচ্ছে -4, তাহলে -4 ডিভাইডেড বাই a হচ্ছে এখানে 1, তাহলে এখানে থাকবে +4। আর বিটা গামা এটার গুণফল কত? এটার গুণফল হচ্ছে c/a, c হচ্ছে 3, a হচ্ছে 1, তাহলে শুধু থাকলো 3। তাহলে এখন প্রশ্ন হচ্ছে গামা প্লাস আলফা ডিভাইডেড বাই গামা মাইনাস আলফা, এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, আর কিছু না। তাহলে এখন এটা নির্ণয় করতে হলে আমরা একটা কাজ করতে পারি। আমরা যদি এই আলফা বিটা এবং বিটা গামা এটাকে ভাগ করি, তাহলে দেখো এই যে গামা বিটা ডিভাইডেড বাই আলফা বিটা, এটা ভাগ করলে বিটা বিটা কাটা, গামা বিটা বিটা গামার ভ্যালু হচ্ছে 3 ডিভাইডেড বাই এটা 5/2, তাহলে এটা দিলাম। তাহলে এখানে হচ্ছে 2টা উপরে গেলে 6/5 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো আমরা যদি এখন এটা বিয়োজন যোজন করি, বিয়োজন যোজন করলে হচ্ছে 6 - 5 ডিভাইডেড বাই 6 + 5, অর্থাৎ 1/11 চলে আসে। ঠিক আছে, 1/11 চলে আসে। তাহলে এটার উল্টাটা হচ্ছে আমার কত? 11/1। তাহলে এই যে 11/1 সি, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এবার চলো আমরা হচ্ছে পরবর্তী অধ্যায় দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে আলোচনা করি। দ্বিপদী বিস্তৃতির যে দুইটা অধ্যায় আছে বা প্রশ্নমালা আছে, একটা হচ্ছে সসীম ধারা, একটা অসীম ধারা সংক্রান্ত। সেই ক্ষেত্রে আমরা দেখা যায় যে হচ্ছে প্রথম অধ্যায় থেকে বা প্রথম প্রশ্নমালা থেকে যে এক্স কিউবের সহগ বা এক্স বর্জিত পদ বা মধ্যপদ এই ধরনের প্রবলেম আসে, এবং দ্বিতীয় অধ্যায় থেকে বিভিন্ন অসীম ধারার হচ্ছে সমষ্টিগত বা এটা কার এক্সপ্রেশন সেটা নির্ণয় করতে বলে। এখন সাধারণত এই সহগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা করতে পারি যে সাধারণ পদটা বের করে ইজিলি আমরা যে পাওয়ারটার সহগ বলেছে সেটা নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে আমি যদি tr+1 মানে সাধারণ পদ বের করি, তাহলে হবে 12cr, তারপরে হচ্ছে এখানে দেখো প্রথম পদ আর দ্বিতীয় পদ। ঠিক আছে, -1/4x², এটা দিলাম। তাহলে এই আরটা হচ্ছে দ্বিতীয় পদে চলে যাবে আর প্রথম পদে হবে 12 - r। তাহলে এখন আমরা হচ্ছে ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করলে 12cr, তারপরে আসে হচ্ছে দেখো 2^12 - r, x^12 - r, তারপরে -1^r, আর হচ্ছে আসে হচ্ছে দেখো 1/4 মানে 2^-2 এটার টু দি পাওয়ার r, আর হচ্ছে x^-2r। ঠিক আছে, এগুলো আসে। তাহলে এখন এটাকে আমি ক্যালকুলেশন করলে হবে 12cr -1^r, তারপরে এখানে দেখো এখানেও 2 এখানেও 2। ঠিক আছে, তাহলে 2^12 - r - 2r। ঠিক আছে, একসাথে যোগ হয়ে গেল। আর তারপরে x এর 12 - r - 2r চলে আসলো। তাহলে এখানে হচ্ছে 12cr -1^r 2^12 - 3r, আর এখানেও x^12 - 3r চলে আসলো। তাহলে এখন আমাদের x কিউবের সহগ চেয়েছে, অর্থাৎ 12 - 3r এর ভ্যালু চেয়েছে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এখান থেকে r এর ভ্যালু বের করি, এইদিকে 3 নিয়ে গেলে এখানে হয় হচ্ছে 9, তাহলে r এর ভ্যালু হয় 3। ঠিক আছে, তাহলে r এর ভ্যালু 3। এখন আমরা এই যে এইটুকু অংশে সাধারণ পদের সহগ অংশে যদি আমরা বসিয়ে দিই, তাহলে 12c3 -1^3। ঠিক আছে, আর এখানে হবে 2^12 - 3 × 3 9, এটা হবে। এখন দেখো এখানে খেয়াল করার বিষয় হচ্ছে -1 কিউবের জন্য অ্যান্সারটা একটা মাইনাস হবে, এবং এখানে মাইনাস অপশন একটাই আছে, যেটা -1760। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে দেখো এই প্রবলেমটার একটা ট্রিক্স হচ্ছে যে আমরা যেই দেখলাম যে অ্যান্সারটা মাইনাস আসছে, এখানে মাইনাস অপশন একটাই আছে, তাই এই ধরনের সমস্যার সমাধান তোমাদের দেখা যায় যে সম্পূর্ণ না করলেও তোমার অ্যান্সারটা কি হবে, এইটা একটা জ্যামিতিক সিরিজ এবং এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন বি। এরকম একটা আলোচনা তোমরা দেখবে তোমাদের বইতে আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আসো কনিক্স অধ্যায়। কনিক্স অধ্যায়ের মূলত পরাবৃত্ত বা প্যারাবোলা অধ্যায়ের এই প্রশ্নমালাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও উপবৃত্ত থেকে কিছু কিছু প্রশ্ন আসে, কিন্তু অধিবৃত্ত থেকে একবারে প্রশ্ন না আসে এরকম বললেই চলে। এখন চলো, এখানে বলেছে y² + 4x + 2y - x = 0, এই পরাবৃত্তটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত নির্ণয় করতে হবে। এখন আমরা জানি যে
ওয়াই স্কোয়ার সমান 4ax এই ধরনের একটা প্যারাবোলার শীর্ষবিন্দু থাকে হচ্ছে 0,0 বিন্দুতে। ঠিক আছে, তাহলে আমরা এখন এরকম স্ট্যান্ডার্ড আকারে যদি আমরা এটা প্রকাশ করতে যাই, তাহলে আসো ওয়াই স্কোয়ার তারপরে প্লাস 2y, এখানে হোল স্কোয়ার করার জন্য আমি একটা +1 জোর করে লিখলাম। ঠিক আছে, তারপর একটা -1 করে দিলাম, তারপরে আসে +4x - 8 = 0। আচ্ছা, তাহলে এখান থেকে আসে হচ্ছে y + 1 হোল স্কোয়ার। ঠিক আছে, আর এখানে হয় দেখো ওইদিকে নিয়ে গেলে হয় -4x, আর এটা -9 হতো, এদিকে নিয়ে গেলে +9। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখন যদি আমরা হচ্ছে -4 কমন নিই, তাহলে এখানে হয় x + 9/4 এটা হয়ে যায়। ঠিক আছে, একটু ভালো করে লিখি, এটা মাইনাস। তাহলে এখন আমরা এখানে বুঝতে পারছি যে এর ভ্যালু হচ্ছে -1, আর এখানে 0 0 বিন্দুর জায়গায় y + 1 এর ভ্যালু 0 হবে, আর x - 9/4 এর ভ্যালু হচ্ছে 0 হবে। তাহলে x এর ভ্যালু 9/4 আর y এর ভ্যালু হচ্ছে -1। এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। ঠিক আছে, তাহলে যে 9/4 - 1 এটা হচ্ছে এ নাম্বার অপশন, এটাই হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। তারপরে উপবৃত্ত রিলেটেড একটা প্রবলেম যদি বলি, এখানে একটা উপবৃত্তের সমীকরণ দিয়ে দিয়েছে, বলছে এটার উৎকেন্দ্রিকতা কত হবে। এখন দেখো এখানে x² / a² + y² / b² = 1 এই স্ট্যান্ডার্ড আকারেই সমীকরণ দেওয়া আছে। এখন এখানে a এর ভ্যালু কত, a এর ভ্যালু হচ্ছে 10, মানে a² এর ভ্যালু 100, এর ভ্যালু 10, b এর ভ্যালু হচ্ছে b² এর ভ্যালু 64, তাই b এর ভ্যালু 8। যেহেতু a বড়, তাই এটার কনিক্সের উপবৃত্ত হবে, উৎকেন্দ্রিকতা হবে 1 - b² / a²। ঠিক আছে, ছোটটার স্কোয়ার বা বড়টার স্কোয়ার, তাহলে এটা হবে √1 - 64/100। এখন 64 কে 100 এ মাইনাস করলে আসে হচ্ছে 36। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 36/100, এটাকে রুট করলে হয় 6/10। ঠিক আছে, এই 6/10 কে আরো কাটাকাটি করলে হয়, দেখো 2 দিয়ে কাটলে হয় 3/5। তাহলে এই যে 3/5 বি নাম্বার অপশন, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তাহলে এবার আসো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অধ্যায়ের আলোচনায়। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অধ্যায়ের কিন্তু একটা টপিক সবসময় আসেই একটা টপিক থেকে, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। এছাড়াও মাঝে মাঝে যখন 2-3টে প্রশ্ন চলে আসে, তখন কিন্তু বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকেও প্রশ্ন আসতে পারে। যেমন ধরো এখানে বলেছে tan ইনভার্স x + 1/3 আর tan ইনভার্স x - 1/3 এটার ভ্যালু tan ইনভার্স 2। তাহলে x এর ভ্যালু কত? তাহলে এই পাশে দুইটা tan ইনভার্সের যোগ করার যে সূত্রটা আছে, সেটা যদি আমরা ব্যবহার করি, tan ইনভার্স a + tan ইনভার্স b সমান tan ইনভার্স a + b, মানে আমরা দুটো যোগ করে দিলাম, ডিভাইডেড বাই 1 - ab। তাহলে দেখো এখানে x + 1/3 x - 1/3 আকারে আছে, তাহলে এটাকে দুইটা গুণ করলে হয় x² - 1/9, এটা হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা বলতে পারি এটার ভ্যালু হচ্ছে tan ইনভার্স 2 এর সমান। তাহলে পুরোটার ভ্যালু 2, তাহলে এটা কাটা, তাহলে 2x / 1 + 1/9 - x², এটার ভ্যালু আসে 2। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন গুণ করে ফেলি, গুণ করলে আসে হচ্ছে 2x = 2 + 2/9 - 2x²। ঠিক আছে, তাহলে এখন আমরা সবকিছু থেকে যদি 2 কেটে দিই, তাহলে হবে x = 1 + 1/9 - 2x²। ঠিক আছে, সরি, শুধু -x²। এখন 9 দিয়ে সবকিছুকে গুণ দিয়ে দিই, 9x = 9 + 1 10 - 9x²। তাহলে সব একদিকে নিয়ে আসলে হয় 9x² + 9x - 10 = 0। তাহলে এখন দেখো যেটা হচ্ছে 9 আর 10 গুণ করলে হয় 90। তাই এটাকে মিডল টার্মের জন্য দেখো 9x² + 15x। ঠিক আছে, 15x কে যদি আমি 6 দিয়ে গুণ করি, -6x - 10 = 0, তাহলে মিডল টার্ম হয়ে যায় 9x। তাহলে এখানে যদি আমি 3x কমন নিই, তাহলে হয় 3x + 5, এখানে -2 কমন নিলে হয় 3x + 5 = 0। তাহলে এখানে হয় 3x + 5 ইন্টু 3x - 2 = 0। তাহলে x এর ভ্যালু কত? একটা x এর ভ্যালু হচ্ছে -5/3, আর একটা x এর ভ্যালু হচ্ছে 2/3। তাহলে এখানে শুধু দেখো 2/3, যেটা ডি নাম্বার অপশন সেটা আছে, তাই এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, হয়ে গেল। তারপরে এবার আসো ত্রিকোণমিতিক সমীকরণের প্রবলেমে। এটা খুবই সহজ একটা প্রবলেম। ত্রিকোণমিতিক সমীকরণে বলেছে 2 cos θ = 1, তাহলে cos θ = ½।
এখন cos θ হাফ হলে থিটার ভ্যালু কত? আমরা অনেকেই ঝটপট বলে দিতে পারি। cos θ হাফ হলে থিটা হচ্ছে 30 ডিগ্রি, থিটা হচ্ছে 6 কাট। আমরা অনেকে বলি cos θ যদি হাফ হয় থিটা হচ্ছে তাহলে 60 ডিগ্রি। ঠিক আছে, থিটা হচ্ছে তাহলে 60 ডিগ্রি, কিন্তু শুধু 60 ডিগ্রি না, এই 60 ডিগ্রিতেও হচ্ছে cos হাফ, তারপর -60 এটাতেও cos হাফ। ঠিক আছে, তাহলে এটা ভ্যালুটা কত হবে? তাহলে এটা ভ্যালু ইকুয়ালস টু cos অফ π/3। এটা হওয়ার জন্য আমরা এখন যেতে বলতে পারি যে থিটার ভ্যালু হচ্ছে nπ। ঠিক আছে, তারপর 2nπ, তারপর প্লাস মাইনাস π/3 এটা বলতে পারি। ঠিক আছে, 2nπ দিয়ে এখানে আসবে, এই যে প্রথম কোয়াড্রেন্টে প্লাস গেলেও হবে মাইনাস গেলেও হবে। ঠিক আছে, তাহলে 2nπ প্লাস মাইনাস π/3, এই যে ডি নাম্বার অপশন, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তারপর আবার আরেকটা ত্রিকোণমিতিক সমীকরণের সলিউশন করি। এই যে এই ধরনের সমীকরণটাতে যে a cos x প্লাস b sin x সমান c এরকম থাকলে আমরা উভয় পক্ষকে রুট ওভার cos স্কয়ারের সহগ প্লাস sin স্কয়ারের সহগ এটা দিয়ে গুণ দিয়ে দেব। তাহলে গুণ দিলে এটা দেখো √3 স্কয়ার করলে হয় 3 প্লাস 1 হচ্ছে 4, তাহলে √4 হচ্ছে 2, তাহলে হাফ দিয়ে যদি আমি সবকিছুকে গুণ করি তাহলে হচ্ছে হাফ cos θ প্লাস √3/2 sin θ সমান 2 দিয়ে ভাগ করা থাকে 1। এখন এক্ষেত্রে দেখো আমরা cos এর সূত্র করলেই অ্যান্সারটা সহজে পারবো। তাহলে cos এর সূত্র করলে হয় দেখো এটা হচ্ছে cos θ cos অফ হাফ মানে π/3 প্লাস sin θ sin অফ π/3 যেটার ভ্যালু √3/2 সমান 1। তাহলে এখানে দেখো cos অফ θ মাইনাস π/3 এটার ভ্যালু আসলো 1। তাহলে cos θ সমান 1 হলে থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে θ মাইনাস π/3, এটার ভ্যালু হচ্ছে cos θ সমান 1 হয় শুধুমাত্র এই জায়গাটাতে, অর্থাৎ টয়েস nπ। ঠিক আছে, প্রথম কোয়াড্রেন্ট তাহলে টয়েস nπ। তাহলে শুধু থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে টয়েস nπ প্লাস π/3, এই যে সি নাম্বার অপশন। ঠিক আছে, তাহলে সি হচ্ছে আমাদের এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে এই হলো ত্রিকোণমিতিক সমীকরণ অধ্যায়ের কয়েকটি প্রবলেমের সলিউশন। এবার চলো আমরা পরবর্তী অধ্যায়ে স্থিতিবিদ্যায় চলে যাই। এবং স্থিতিবিদ্যাতে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে খুব কম সমস্যা আসে, এবং আসলে তখন কিন্তু একাধিক বলের লব্ধি কত হবে এই সংক্রান্ত সমস্যাই থাকে। যেমন এখানে বলেছে 8 নিউটন 3 নিউটন দুইটি বল একটি বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে বলের লব্ধির মান কত? এর লব্ধির মান হচ্ছে √8 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 × 3 × 8 cos অফ 60 ডিগ্রি। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে হচ্ছে এটা হচ্ছে 64 প্লাস 9 প্লাস 2 × 3 হচ্ছে 6 × 8 হচ্ছে 48। cos 60 এর ভ্যালু কত? cos 60 ভ্যালু হাফ, তাহলে এটা হাফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হাফ হয়ে গেলে এখানে হয় 24। তাহলে 24 64 আর 9 এটা যোগ করব, তাহলে 4 আর 4 8, 8 আর 9 হচ্ছে 17, 7 হাতে থাকে 1, তারপর হচ্ছে এখানে 3 আর এতে 9, 97। তাহলে √97 নিউটন, এই যে বি নাম্বার অপশন √97 নিউটন, এটাই হচ্ছে বলদের লব্ধি। তারপরে একাধিক বলের লব্ধি যে বলছে যে 2 নিউটন এবং 5 নিউটন বল একই দিকে ক্রিয়া করে, এদিকে 2 নিউটন আবার এইদিকে 5 নিউটন একই দিকে ক্রিয়া করে, তাহলে এদের লব্ধি কত হবে? লব্ধি যে একই দিকে 7 নিউটন হবে, একদম ইজি। আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে এবার আসো আমরা হচ্ছে স্থিতিবিদ্যার একটা প্রবলেমে যাই। এখানে বলছে কোন একটা বিন্দুতে পি এবং টয়েস পি এই দুটো বলের লব্ধি √7p, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি পি স্কয়ার প্লাস 2p হোল স্কয়ার প্লাস 2 × p × 2p cos অফ আলফা, তাদের মধ্যবর্তী কোণ cos আলফা সমান √7। ঠিক আছে, তাহলে এটার স্কয়ার হচ্ছে 7, এটা হয়ে গেল। তাহলে এখন দেখো এটা হচ্ছে p স্কয়ার প্লাস 4p স্কয়ার মানে 5p স্কয়ার প্লাস এটাকেও হয় 4p স্কয়ার cos আলফা, এটার ভ্যালু হচ্ছে 7। তাহলে আমরা যদি এখন 7 এই দিকে যদি আমরা ভ্যালুটা চিন্তা করে p স্কয়ার হবে p স্কয়ার, তাহলে এখন এই p স্কয়ার কেটে দিই উভয় পক্ষ থেকে, তাহলে আসবে 5 + 4 cos আলফা সমান 7। তাহলে 4 cos আলফা সমান আসে হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এখন cos আলফা সমান আসে হচ্ছে হাফ। তাহলে আলফার ভ্যালু কত? cos আলফার ভ্যালু হাফ হলে আলফা ভ্যালু 60 ডিগ্রি, তাহলে এই যে 60 ডিগ্রি সি নাম্বার অপশন, এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এবার আসো সমতলে বস্তু কণার গতি। সমতলে বস্তু কণার গতি অধ্যায় থেকে খুবই কম প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, কেননা সমতলে এই অধ্যায়ের
যে ম্যাক্সিমাম গাণিতিক সমস্যা আছে লিখিত বা থিওরিটিক্যাল, এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে অনেক আসে, কিন্তু এই ঢাকা ভার্সিটির নৈর্ব্যক্তিক প্রশ্নের প্যাটার্নের কারণে এখানে একটু কম আসে। ঠিক আছে, ধরো এখানে বলছে 32 ফিট পার সেকেন্ড গতিবেগে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে একটা বস্তু নিক্ষেপ করা হলো, তাহলে এটা ভ্রমণকাল কত? তাহলে আমরা জানি ভ্রমণকাল হচ্ছে 2 u নট sin θ নট বাই জি। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি 2 ইন্টু ইউ নট হচ্ছে 32 ফিট পার সেকেন্ড, তাহলে 32 বসালাম ফিট পার সেকেন্ড, সাইন থেটা, তাহলে এখানে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ, তাহলে সাইন থেটার ভ্যালু হচ্ছে হাফ ডিভাইডেড বাই জি। জি হচ্ছে ফিটে 32 হয়, তাহলে 32 কাটা হাফ অফ কাটা থাকলো হচ্ছে 1, তাহলে অ্যান্সার হচ্ছে এই যে বি নাম্বার অপশন 1 সেকেন্ড হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার সমতলে বস্তু কণার গতির আর একটা প্রবলেম বলেছে, ইউ আদিবেগে আলফা কোণে একটা বস্তু টি সময়ে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, তাহলে এইচ বাই টি স্কোয়ারের ভ্যালু কত? ঠিক আছে, টি সময় গতিপথের সর্বোচ্চ উচ্চতায় উঠায়, তাহলে সর্বোচ্চ উচ্চতায় এটা হচ্ছে কি মোট গতিপথের অর্ধেক, তাহলে টি হচ্ছে অর্ধেক গতিপথ, তাহলে ইউ নট সাইন থিটা নট বাই জি শুধুমাত্র। আর সর্বোচ্চ উচ্চতা এইচ সমান আমরা জানি ইউ নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই টুয়াইস জি। এখন যদি আমরা এইচ বাই টি স্কয়ার এটা ভাগ করি, তাহলে ইউ নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই টুয়াইস জি ডিভাইডেড বাই টি স্কয়ার, তাহলে টি স্কয়ার হচ্ছে ইউ নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইডেড বাই জি স্কয়ার। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে দেখো এটা হয়ে গেলে আমরা যেটা এখন করতে পারি, ইউ নট স্কয়ার বাদ সাইন স্কয়ার থিটা নট বাদ, তারপরে দেখো এই জি একটা জি কাটা, এই জি টু উপরে চলে গেল আর টুটা নিচে নেমে গেলে হবে জি বাই টু, তাহলে এই যে জি বাই টু হচ্ছে বি নাম্বার অপশন, তাই এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা গেল। এবার আসো আমাদের হচ্ছে সর্বশেষ যে অধ্যায়টা সম্ভাবনা এবং বিস্তার পরিমাপ এর ব্যাপারে আলোচনা করি। বিস্তার পরিমাপ যেহেতু পরিসংখ্যানের বিষয়, এখানে ক্যালকুলেটর প্রয়োজন হয় হিসেবের জন্য, তাই দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিস্তার পরিমাপের অংশ থেকে তেমন কোনো প্রশ্ন আসে না। তাই আমরা সম্ভাবনাতে এই প্রশ্নটা দেখতে পারি যে 1 থেকে 99 পর্যন্ত কতগুলো সংখ্যা বাছাই করলে এর মধ্যে বর্গ সংখ্যা হবে। এখন 1 থেকে 99 এর মধ্যে বর্গ সংখ্যা কত আছে? ধরো 1 একটা নিজেই বর্গ সংখ্যা, তারপর 2 কে স্কোয়ার করলে হয় 4, 3 কে করলে হয় 9, তারপর 4 কে করলে হয় 16, 5 কে করলে হয় 25, তারপরে 6 কে করলে হয় 36, 7 কে করলে হয় 47, 8 কে করলে হয় 64, 9 কে করলে হয় 81, 10 কে করলে হয় 100, যেটা 1 থেকে 11 মধ্যে নাই। তাহলে এখানে বর্গ সংখ্যা হচ্ছে যে 1 2 3 4 5 6 7 8 9টা। ঠিক আছে, তাহলে 9 বাই টোটাল সংখ্যা 99টা, তাহলে 1 বাই 11 কাটাকাটি গেলে 1 বাই 11, তাই সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তারপর এখানে আরেকটা সম্ভাবনা প্রবলেমে যেটা হচ্ছে বলেছে 1 থেকে 21 পর্যন্ত যে কোনো একটা সংখ্যাকে আমি দ্বিবচনের মাধ্যমে নিলে সেই সংখ্যাটা 3 বা 7 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? তাহলে 3 বা 7 এর গুণিতক 1 থেকে 21 এর মধ্যে কে কে আছে? 3 এর গুণিতক 3 নিজে, 6 9 12 15 18। ঠিক আছে, আচ্ছা এটা আছে, আর 21, তাহলে এটা গেল। আর 7 এর গুণিতক কে? 7 14 21। তাহলে দেখো এখানে 3 এর গুণিতক আছে হচ্ছে 7টা, তাহলে এটা 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা হচ্ছে 7 বাই 21 প্লাস, এখন হচ্ছে 7 এর গুণিতক আছে 3টা, তাহলে এটা হওয়ার সম্ভাবনা 3 বাই 21, তাহলে এটার মোট হওয়ার সম্ভাবনা কত? 10 বাই 21। শেষ, এই তো 10 বাই 21 হয়ে গেল, তাই এটা সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এরই মাধ্যমে আমরা হচ্ছে প্রতিটি অধ্যায় থেকে কিছু কিছু গাণিতিক সমস্যা সমাধান করে ফেললাম। আশা করি এই সামগ্রিক প্রশ্ন বিশ্লেষণ এবং আলোচনার মাধ্যমে তোমাদের সামনে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটির ম্যাথ বিষয়টা তোমাদের কাছে একটুটা সহজবোধ্য হয়েছে এবং আমাদের এই অ্যাডমিশন কোর্সের মাধ্যমে তোমাদের পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ যেন যথাযথ হয় সেটা আমাদের কামনা থাকবে। ধন্যবাদ তোমাদেরকে এই ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য।